শব্দের ভেতরে লুকিয়ে থাকে কত না অনুভূতি, কখনো আনন্দ, কখনো অবাক করা এক বিষাদ। এই তো সেই মুহূর্তগুলো নিয়েই বেঁচে আছে সাহিত্যের প্রতিটা চরিত্র, প্রতিটা গল্প। আমরা সেই অনুভূতিগুলোকে আবার ছুঁয়ে দেখি, ঠিক যেমন একসময় ছুঁয়েছিলাম রূপকথার পাতায়। চলুন আবার ডুব দিই গল্পের জগতে, যেখানে প্রতিটা শব্দ আপনাকে নিয়ে যায় এক নতুন অনুভবে। সাহিত্যম, শব্দের ভিতর গল্প আর গল্পের ভেতর জীবন। মারিয়া রানীর হাত ধরে বলে ওঠে, নো নো, ইটস অল রাইট, হ্যাভ ফেইথ অন অল মাইটি। সর্বশক্তিমানের উপর ভরসা রাখুন। মারিয়ার শেষ কথাটাই যেন নাড়িয়ে দিয়ে গেল রানীকে। ম্লান হাসির রেখা মুখে থাকলেও চোখে যেন ফুটে উঠল দৃঢ়তা। কি যেন ভেবে মারিয়ার দিকে তাকিয়ে বলে উঠলেন, বহু ধন্যবাদ। রাজগুরুজি মাতৃ সাধক তান্ত্রিক। এই মহলে তার ভাব বোঝার ক্ষমতা একমাত্র ছোটি রানীর আছে। তবু অশান্তির মেঘ যে তার হাত ধরেই নগরকোটে ঘনিয়ে আসছে, এই সামান্য কথা বুঝতে কারোর দেরি হয়নি। সেদিন গভীর রাতে জরুরি তলবে রানী মহলের দরজায় এসে দাঁড়ালেন কুমার ফতেহ সিং। আপ্যায়নের ত্রুটি রাখলেন না ছোটি রানী, কিন্তু কিছুই গ্রহণ করলেন না ছোট কুমার। প্রবেশ করলেন না অন্দরে। দীর্ঘশ্বাস ফেলে নিজেই কথা শুরু করলেন রানীজি। ভাই রাজা, ইয়ে লড়াই নেই হোনা চাহিয়ে। প্রশাসনিক সিদ্ধান্ত হয়ে গেছে, রাজ আদেশ আমি মানতে বাধ্য। भाई राजा, महाराजा हमसे नाराज है, बात नहीं कर सकते, लेकिन आप तो सेना नायक है, समझा सकते हैं। রাজ আজ্ঞা উল্লঙ্ঘন করার নির্দেশ দিতে চান আপনি? স্পষ্ট উদ্ধত্ত কুমারের স্বরে। নিশ্চয় জানেন আপনি এই পরিকল্পনা রাজগুরুজির। আপনার কারণেই তিনি আজ মহারাজের প্রধান পরামর্শদাতা। তার প্রাপ্য ভাতার পরিমাণ কম নয়, তারপরও আপনি। কথা শেষ না করেই শূন্যে হাতের মুঠি নিক্ষেপ করে বললেন, কাশা ভাই শ্রীকে জিন্দগি মে না আতি তো কানগড় বাঁচ सकता। রানীজির ভাই রাজা। মুহূর্তে বদলে গেল রানীজির কণ্ঠস্বর। মন মধুর কণ্ঠ যে এমন কঠিন হতে পারে তা বোধহয় কল্পনা করতে পারেননি ফতেহ সিং। কেঁপে উঠলেন তিনি। মহারাজের নিরাপত্তা এই ভাড়াটে সৈন্যদের মধ্যে বিঘ্নিত, যে কথা বোঝার ক্ষমতা আছে আপনার? রানীজিকে এত অস্থির আগে কখনো দেখেনি মারিয়া। যদি আমার কথায় কোনো সত্যতা থাকে তবে সেই অনুযায়ী ব্যবস্থা নিন, কারণ আমি মহারাজের রানী, তার নিরাপত্তা নিয়ে কোনো সমঝোতা করব না। পরক্ষণে কঠিন দরজায় মুষ্টিবদ্ধ হাতের আঘাত করে আফসোস করতে থাকলেন, অভাগিনী আমি, শস্ত্রবিদ্যা শিখিনি। যদি শিখতাম তবে এই যুদ্ধে রাজাকে কখনোই একা যেতে দিতাম না। হাতের আঘাতে কঙ্গন ভেঙে মেঝেতে ছড়িয়ে পড়ল অসংখ্য হীরের টুকরো। এক অসহায় নারীর অন্তর বেদনার সাক্ষী, অশ্রুধারার কঠিন অভিব্যক্তি যেন। তারা ফতেহ সিং এর উত্তর অপেক্ষা না করে অন্দরে রওনা দিলেন রানী। কিন্তু যেতে যেতে আরেকবার ফিরে তাকালেন তিনি। অসম্ভব শান্ত স্বরে বলে উঠলেন, আপ যা सकते हैं कुमार, निश्चिंत रहिए, गुलाब अपने हिस्से की प्रायश्चित जरूर करेगी। ঘটনার আকস্মিকতায় হতবম্ব ছোটে কুমার লজ্জিত মুখে রানী মহল থেকে বিদায় নিলেন। ভোরের আলো ফোটার আগেই নগরকোটের পথে ধুলোর আস্তরণ বিছিয়ে পাথিয়ার রওনা দিল রাজা সাহেবের সওয়ারি। ঝরকার আড়াল থেকে দেখে রানী মহলের দরজা বন্ধ করার নির্দেশ দিলেন রানী গোলাপ দেবী। মারিয়া, ও মারিয়া, একবার আমাকে পাথিয়ার নিয়ে চলো, রাজা সাহেবের সাথে খুব জরুরি আলোচনা আছে। প্রায় অনুনয়ের সুরে দুহাত ধরে বললেন ছোটি রানী, এখানে এই মহলে কেউ আমাকে বোঝে না। আমি চলে যাব রাজার জীবন থেকে। শুধু একবার তাকে জিজ্ঞাসা করার আছে, তিনিও কি গোলাপকেই দোষী ভাবেন? ফতেহ সিং চলে যাবার প্রায় ৩-৪ দিন পর মহলে আসার অনুমতি পেয়েছে মারিয়া। এই কয়েকদিনে অত্যন্ত বিশ্বস্ত দু একজন দাসী ছাড়া আর কেউ রানীর দর্শন পায়নি। আজ মহলে প্রবেশ করে চমকে ওঠে মারিয়া। সেই রেশমি কোমল কেশরাশি
অবিন্যস্ত হয়ে ছড়িয়ে আছে পিঠময়। এলোমেলো বসন, চোখের কাজল ধোয়া জল নেমে এসেছে গালের উপর। গায়ের গয়নাগুলি কিছু ঝুলায়, কিছু পাথরের মেঝেতে ছড়িয়ে আছে। রেকাবিতে পড়ে আছে বাসি ফল খাবার। এক পরিচারিকাকে ডেকে ঘর সাফ করার নির্দেশ দিল মারিয়া। কোমল স্বরে বলে উঠল, শুধু আপনি একা নয়, আমরা সবাই যাব পাথিয়ার, রাজ সাহেবের সাথে বোঝাপড়া করতে। অসহায় দৃষ্টিতে তার দিকে তাকালেন রানী। মুখে ফুটে উঠল হাসির রেখা, কিন্তু সে হাসি খুব স্বাভাবিক নয়। ইয়ে কিয়া ওয়াদা কর দিয়া। চঞ্চল হয়ে উঠলেন ধ্যানচন্দ। রানী সাহিবান পাথিয়ার नहीं जा सकती, पता नहीं क्या नहीं असंती होगा। वो ठीक नहीं है किलौदार जी, इस महल से उनको निकलना है, नहीं तो बहुत देरी हो जाएगी। खानिक থেমে প্রশ্ন করে মারিয়া, क्या राजगुरु जी से मदद ले सकते हैं कोई? राजगुरु जी? हताशार हासि हेसे बोलेन किलेदार, वो नहीं है यहाँ, यात्रा पर गए हैं। भ्रू कुंचित तो है मारिया। इस समय जब लड़ाई शुरू होनी है, पहाड़ों के पीछे गोरखा भूमि में पशुपतिनाथ शिव जी के मंदिर है, बड़ा जागृत देवता है हमारे। हर साल यात्रा होती है इस समय। राजा साहेब के जीत का ही दुआ करने गए होंगे। कथा बाड़ाय ना मारिया, गभीर चिंताय डूबे जाए से। एक समय ক্ষীণ হাসির রেখা ফুটে ওঠে তার মুখে। পাথিয়ার যাওয়ার ব্যবস্থা করুন কিলেদার জি, लेकिन गुरुजी की ही बात है, सुना नहीं आप? लोहे पर आघात उसके गरम रहते करना चाहिए। एक बार हम पर भी विश्वास करके देखिए। দুষ্টুমির হাসি খেলে যায় মারিয়ার মুখে। রানীজির ডোলি আজ একটু ঘুর পথেই রওনা হলো পাথিয়ার। আরজি মারিয়া রেখেছিল শিল্পগ্রামে ছোট একটা কাজ সেরে নেবার জন্য। সেই সঙ্গে রানীজির অনারে ইউরোপিয়ান স্টাইল টি পার্টি, হিমালয়ের শীতল ছায়ায় ওপেন এয়ারে। আপত্তি করেননি রানী। দুর্গের দম বন্ধ করা পরিবেশ থেকে মুক্তির স্বাদ চাইছিলেন তিনি নিজেও। অনেকদিন পর তার মনটা একটু হালকা বোধ করছিল। ডলির একদিকে ঘোড়ায় মারিয়া, অপরদিকে ধ্যানচন্দ স্বয়ং। ये कहां से जा रहे हैं हम? रानी जी पूछ रही है, कितना दूर है पथियार? डोलीर एक धार থেকে প্রশ্ন করলো এক পরিচারিকা। पथियार थोड़ा सा दूर है रानी साहिबा, ये अपना ही गांव है। अकाल चल रहा है ना, तो सारे लोग भाग रहे हैं। নিস্তব্ধ নিঝুম গাঁগুলো যেন বহু প্রাচীন কোনো ধ্বংসাবশেষ। আজ কোথাও নেই রাজ সওয়ারি ঘিরে কৌতূহলী দৃষ্টি, অভিবাদনের সমারোহ, প্রাণ চঞ্চলতা। যতদূর নজর যায় মরুভূমির মতো ঊষর প্রান্তর আর রুক্ষ পার্বত্য পথ। ডলি থেকে নেমে এলেন রানী। জিসাস, মনে মনে প্রার্থনা করে মারিয়া। সে যা ভেবেছে তাই যেন হয়। কোথা থেকে ছুটে এসে রানীকে ঘিরে ধরে অর্ধ উলঙ্গ শিশুর দল। তাদের চোখে মুখে ক্ষুধা নিবৃত্তির আরতি, চোখে জল ভরে আসে সংসার চন্দ্রের রানীর। দেহরক্ষীরা ছুটে আসে ভিড় গায়ে। গায়ে তাদের শত ছিন্ন কাপড়, কঙ্কাল সার দেহ। কিলেদারজি, এরা কারা? প্রশ্ন করেন রানী। সামনে এসে দাঁড়ায় মারিয়া জ্যানেট। আপনার প্রজা, ইয়োর হাইনেস। সারা বছর এদের দেওয়া খাজনার পরিমাণ কম নয়, তবু দুঃখিত হবেন না, রাজ আদেশে এবার থেকে এদের 3 গুণ বেশি খাজনা দিতে হবে। চিৎকার করে ওঠেন রানী, अभी दरबार लगाया जाए, हम बात करेंगे सबके साथ। ইয়োর হাইনেস, পাথিয়ারে পৌঁছতে আমাদের দেরি হয়ে যাবে। তার আর প্রয়োজন হবে না মারিয়া, আজ আমরা এখানেই শিবির করব। সেদিন আর টি পার্টি হলো না। সকল খাদ্যদ্রব্য ভাগ করে দেওয়া হলো প্রজাদের মধ্যে। অভুক্ত থাকলেন রানীজি নিজেও। রাতে শিবিরে ডাক পড়ল কিলেদারের। লঙ্গরের ব্যবস্থা করুন কিলেদারজি। আশপাশের গ্রামের জন্য দুর্গের পাশে, আর দূর গ্রামের জন্য সেই সব স্থানের দেবস্থানগুলিতে ব্যবস্থা করতে হবে। রাত শেষ হবার আগে আমরা ফিরে যাব। লঙ্গরের সব খরচ আমার।
অলংকার আর ভাতা থেকে দেওয়া হবে, রাজকোষ থেকে নয়। আপকে হুকুম সরাখো পর রানী সাহিবা। আর একটা কথা, রাজা সাহেবের অনুপস্থিতিতে সমস্ত ব্যবস্থার উপর গুরুজি নয়, এবার থেকে মোহর আমি লাগাবো। স্বস্তির নিঃশ্বাস ফেলে বেরিয়ে পড়েন ধ্যানচন্দ্র। বিদায় নিয়ে উঠতে গেল মারিয়া। তার হাত দুটো মুঠের মধ্যে নিয়ে বললেন, রানীজি বহুত শুক্রিয়া মারিয়া, গলত রাস্তায় চলেছিলাম আমি, আজ সহি দিশা মিল গয়া। अब से हमारे लिए मरिया नहीं, एंड्रिएट रहो, एक परी जो सबके दिल में रोशनी भर देती है। শিবিরের বাইরে জনতার মধ্যে তখন মুহুর্মুহু রাজা রানীর নামে জয়ধ্বনি উঠছে। ছোট কুমার এবং রাজ পরিবারের গুস্সা অকারণ নয় মারিয়াজি। পাশাপাশি ঘোড়ায় যেতে যেতে বলছিলেন ধ্যানচন্দ্র, এখানে কয়েক বছর আগেও রাজগুরুজিকে কেউ চিনত না। কতদিন আগে তিনি কালিকা মন্দিরে ডেরা করেছেন খুব কম লোকই জানত। কেউ কেউ বলে তিনি বঙ্গাল থেকে এসেছেন, কেউ কেউ বলে দক্ষিণ ভারত থেকে। নিজে তিনি কখনো কিছু জানাননি, আমরাও জানতে চাইনি। কত সাধু সন্ন্যাসী তো আসেন এই অঞ্চলে, আবার তারা চলেও যান নিজ গন্তব্যে। ইনিও হয়তো চলে যেতেন যদি না ছোটি রানীজির সাথে তার পরিচয় হতো। ভেরি ইন্টারেস্টিং। মারিয়া ভাষায় পারদর্শী হলেও ফরাসি টান রয়ে গিয়েছে। তবে এখানে খুব কম লোকই বিদেশি ভাষা বোঝে। ঘোড়ার লাগাম টেনে দাঁড় করায়। সমতল থেকে অনেকটা উপরে হলেও দিনে দিনে গরম বাড়ছে। এই অবস্থায় ঘোড়ায় বেশি দূর জার্নি করা সম্ভব নয়। আর সেই ঝর্ণার কাছে ঘোড়াটিকে জল পানের জন্য ছেড়ে দিয়ে নিজেও হাত মুখ ধুয়ে নিল সে। দূরত্ব বজায় রেখে একটি পাথরের উপর বসেছিলেন ধ্যানচন্দ্র। তার দৃষ্টি অনন্তে প্রসারিত অতীতের কোনো অতল গহ্বরে। তিনি যেন খুঁজে পেয়েছেন হারিয়ে যাওয়া মণিরত্ন। কাছাকাছি একটা জায়গা খুঁজে নিয়ে বসে পড়ে মারিয়া। বুঝলাম, কিন্তু এর সঙ্গে ছোটি রানীর কি সম্পর্ক? লম্বি কাহানি হ্যাঁ মারিয়াজি। এই দুর্গের সৌভাগ্য বা দুর্ভাগ্যের কাহিনীও বলতে পারেন। ধ্যানচন্দ্রের দৃষ্টি নিচে বানগঙ্গার দিকে নিবদ্ধ। সেই সময়ের কথা যখন নগরকোট কিলা দুবারা হাসিল করার জন্য রাজা সাহেব একের পর এক অভিযান করছেন। তার প্রত্যেক অভিযানের সাথে ছিলাম আমি। আমাদের সাথ দিয়েছিলেন মিসলদার জয় সিং কানহাইয়া। তিনি ছিলেন কানহাইয়া মিসলের সর্দার। তার সাহায্যে প্রায় মুঘলদের ধনভাণ্ডার লুট করে অর্থ ব্যবস্থা ভেঙে দিতেন রাজা সাহেব। সারা হিন্দুস্তানে তখন মুঘলদের খুব খারাপ অবস্থা। দিল্লি ধরে রাখা দায়। এমনই এক অভিযানে গুরুতর আহত হয়ে দুর্গে আশ্রয় নিয়েছেন মুঘল সর্দার সৈফ আলী খান। তার সেনা ছত্রভঙ্গ। রাজাজিও পাহাড়ি বাজের মতো ওঁত পেতে বসে আছেন ঘেরাবন্দি করে। এমন সময় প্রজা বিদ্রোহ দেখা দিল সদ্য বিজিত পাথিয়ারে। দাদাজি মহারাজ ঘমণ্ডচন্দ অতিবৃদ্ধ। তার পক্ষে সম্ভব হল না বিদ্রোহ দমন করা। অগত্যা জয় সিং এর হাতে বেশিরভাগ সেনার দায়িত্ব দিয়ে অল্প কয়েকজনকে নিয়ে পাথিয়ার রওয়ানা হলেন রাজা সাহেব। আসলে এই বিদ্রোহ ছিল রাজা সাহেব আর তার পরিবারকে হত্যার এক ঘৃণ্য ষড়যন্ত্র। হয়তো বিদ্রোহীরা সফল হয়ে যেত যদি না মুঘল কর্মচারী রসদদারদের বেটি গুলাব রুখে দাঁড়াত। অসাধারণ বুদ্ধিমত্তায় সে বিদ্রোহীদের অতর্কিত আক্রমণের থেকে রক্ষা করেছিল আহত রাজা সাহেব এবং আমাদের পুরো দলকে। এক গোপন আস্তানায় দিন রাত সেবা করে সুস্থ করে রাজা সাহেবকে। সেখানেই আমরা খবর পেয়েছিলাম জয় সিং এর বিশ্বাসঘাতকতার। সৈফ আলীর ইস্তেকালের সুযোগে সে অধিকার করে নিয়েছিল নগরকোট। সৈফ আলীর অন্তেকালের সুযোগে সে অধিকার করে নিয়েছিল নগরকোট। বাট জয় সিং কেন এটা করলো? সে তো রাজা সাহেবের সাথে ছিল। দৌলত মারিয়াজি, বেসুমার দৌলতের কাহানি নগরকোটের উপর বারবার হানাদারির কারণ। অথচ আজ পর্যন্ত কেউই খোঁজ পায়নি সেই দৌলতের। ঘোড়ার মুখে লাগাম পরিয়ে নিলেন ধ্যানচন্দ্র। মারিয়া চামড়ার ভিস্তিতে জল ভরে নিল। পথের অনেকটাই বাকি। রানীজির নির্দেশে ধ্যানচন্দ্রের সাথে সে চলেছে এক অজানা গন্তব্যে।
জরুরি বার্তা নিয়ে। আজই তাদের ফিরতে হবে নগরকোটে। যেতে যেতে আবার কাহিনীতে ফিরে গেলেন কিলেদার। জয়সিং শুধু কিলা অধিকার করেনি, কোনো কাটোচ যাতে দুর্গের ধারে আসতে না পারে তার জন্য পথে পথে পাহারা বসিয়েছিলেন। সর্বত্র ওঁত পেতে থাকতো তার গুপ্তচররা। গোলাপের পরিবারের সাথে ছদ্মবেশে ফিরছিলাম আমরা। আশ্রয় নিয়েছিলাম নয়ন সুখদের গ্রামে। জয়ন্তী কালী মন্দিরে পূজা দেবার অচিলায় গোলাপ পৌঁছে দিত দুর্গের খবরাখবর। এই পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু রাজা সাহেবের মনে যে গোলাপের প্রতি অনুরাগ জন্মেছে সে কথা আমরা কেউ জানতে পারিনি। আমাদের প্রথা মেনে মহারানীর সাথে রাজা সাহেবের বচপনেই সাথী হয়ে গিয়েছিল। এই ঘটনার সময় কুমার অনিরুদ্ধ সদ্যজাত শিশু। পরিবারের প্রতি রাজা সাহেবের দায়িত্বশীলতা উদাহরণ ছিল সবার কাছে। কিন্তু কখন যে তার শিল্পসত্তার অন্তর প্রতিমা হয়ে উঠেছিল গোলাপের শান্ত সৌন্দর্য, ব্যক্তিত্ব, বুদ্ধিমত্তা, সে কথা বোধহয় একমাত্র গুরুজি বুঝেছিলেন। লোকচক্ষুর অন্তরালে এই বিষয়টিকে কেন্দ্র করে রাজ্য রাজনীতির মধ্য গগনে চলে আসেন কালিকা মন্দিরের অখ্যাত সেই সাধক। রাজা সাহেবের সাথে অবৈধ প্রণয়ের অপবাদ দিয়ে গোলাপের পরিবারের ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করতে থাকেন তিনি। জনমতের চাপে গোলাপের আব্রু রক্ষা করার জন্য তাকে বিবাহ করেন রাজা সাহেব। কিন্তু গোলাপ আমাদের জাতের নয়, কোনো বংশমর্যাদা নেই তার। গোলাপের পরিবারেরও আপত্তি ছিল এই অসম বিবাহে। মহারানীর মনে হয়েছিল অর্থ এবং পদমর্যাদার লোভে এই বিবাহে মত দিয়েছে গোলাপ। তাই তার স্থানটি হয় টিরা সুজানপুর কিলায়। তখন থেকে শুরু হয়ে গিয়েছিল গুরুজির খেলা। তারপর আর তর সইছে না মারিয়ার। পুরো ঘটনা তাকে জানতেই হবে। তারপর আর কি মারিয়াজি, প্রথম দিকে গুরুজির ভূমিকা খুবই প্রশংসনীয় ছিল। আমাদের তখন অবস্থা খুব খারাপ। আমাদের ফৌজ জয়সিংহের হাতে বন্দী। বিদ্রোহ দমন করলেও মুঘল সেনা ঘেরা বন্দী করে রেখেছে পাথিয়ারে। রাজ পরিবারকে সেখানে ফেরার রাস্তা ছিল না। গুরুজির উদ্যোগে কহলুর হয়ে রাজা সাহেব সুকারচুকিয়ায় মহাসিংজির কাছে রাজনৈতিক আশ্রয় নেন। মহাসিং এবং জার্তের সঙ্গে হাত মিলিয়ে জয়সিংহে পরাস্ত করেন। যুদ্ধে জয়সিংহের একমাত্র পুত্র গুরুবক্স মারা যায় মহাসিংহের হাতে। শোকবিহবল জয়সিংহ শান্তিপূর্ণভাবে সমঝোতা করেন রাজা সাহেবের সাথে। মহাসমারোহে ছোটি রানীকে ফিরিয়ে আনেন রাজা সাহেব। সেই থেকে গুরুজিও প্রধান পরামর্শদাতার পদে নিযুক্ত হন। কিন্তু এরপর থেকে সবকিছুর পরিবর্তন হতে থাকে। রাজা সাহেবের পুরানো সাথীদের নানা অজুহাতে বন্দী করা হতে থাকে, এমনকি আমাকেও গুরুতর অভিযোগে কয়েদ করা হয়। জমিন এইসব ছোটি রানীর প্রভাবে হয়েছিল আমরা তাই ভেবেছিলাম, কিন্তু অনেক পরে জেনেছিলাম রানীজি নিজেও এই বিষয়ে কিছু জানতেন না। কিভাবে জেনেছিলেন আপনারা, আর অন্যায়ের প্রতিবাদী বা করেননি কেন? মারিয়াজি, আমাদের পরম্পরায় রাজাকে সওয়াল করার রেওয়াজ নেই, কিন্তু পুরো বিষয়টি পরিষ্কার হয়েছিল আমার আচানক মুক্তিলাভের সময় শুনেছি স্বয়ং অম্বে মাতা রানী প্রকট হয়েছিলেন রাজা সাহেবের সামনে। আমার মুক্তির জন্য ভাবতে পারেন, কিন্তু হিন্দুস্তানে এইরকম বিশ্বাস তো ঘরে ঘরে দেখা যায়। এর মধ্যে নতুন কিছু তো নেই। সামান্য হেসে নীরব রইলেন ধ্যানচন্দ্র। তারপর ধীরে ধীরে বললেন, যুক্তিবাদী মন আমার, তাই অলৌকিকত্বে সহজে বিশ্বাস হয় না। সবসময় आंख देखी और कान सुनी, बात पर भरोसा नहीं किया जा सकता। मतलब সাজ সামনে আসার পর ছোটি রানী সবকিছু নীরবে মেনে নেননি। আর আজ রাজগুরুর পথের সবচেয়ে বড় অন্তরায় ছোটি রানী স্বয়ং। প্রশংসার দৃষ্টিতে মারিয়ার দিকে দেখেন ধ্যানচন্দ্র। এই বিদেশিনীর মধ্যে এমন এক গভীরতা আছে যা সচরাচর দেখা যায় না, আর তাই হয়তো নির্দ্বিধায় তাকে সব খুলে বলা যায়। কিন্তু মুখে বললেন, আপনি ভাবছেন হয়তো যে কেন আপনাকে এত কথা বলছি,
তার কারণ এত বছর ধরে যে ঘটনা ঘটে আসছে আমরা সবাই তার সমাধান খুঁজছি। আপনি এক অন্য সমাজ সংস্কৃতি থেকে এসেছেন, হয়তো আপনার কাছে কোনো সমাধান থাকতে পারে। মারিয়ার উত্তরের অপেক্ষা না রেখেই ঘোড়া থেকে নেমে হাত বাড়িয়ে দিলেন তার দিকে। আমরা পৌঁছে গিয়েছি। ধ্যানচন্দের সাথে এক প্রাচীন বৌদ্ধ মনাস্ট্রির সামনে এসে দাঁড়ালো মারিয়া। প্রবেশ পথের একদিকে বুদ্ধের স্বর্ণময় বিশাল মূর্তি, আশেপাশের বেদিতে প্রায় এক আদলের আরো কয়েকটি মূর্তি। মূর্তিগুলির সামনে ঘিয়ের প্রদীপ জ্বলছে দিনের বেলাতে। একপাশে একজন মণ্ডিত মস্তক ভিক্ষু তাল পাতার পুঁথি থেকে কিছু পাঠ করছিলেন। তাদের দেখে ভিতর দিকে অঙ্গুলে নির্দেশ করলেন। দরজার প্রায় সঙ্গে সঙ্গে উদয় হলেন আর এক অল্প বয়সী ভিক্ষু। ধ্যানচন্দ অনুসরণ করলেন তাকে। বাইরে থেকে বোঝাই যায় না মঠ পরিসরের ব্যাপ্তি, বেশ অনেকগুলি ছোট বড় প্রাঙ্গণ। অলিগলি পার হয়ে তারা এসে দাঁড়ালো প্রায় অন্ধকার একটি ঘরের সামনে। সম্ভবত এটি ভিক্ষুকদের বসবাসের স্থান। ঘরের মধ্য থেকে ভেসে আসছে মিষ্টি ফুলের সুবাস। ধ্যানচন্দ খালি পায়ে প্রবেশ করলেন ঘরে। এখানে আসার পর থেকেই কেমন যেন একটা অন্য অনুভূতি মারিয়াকে ঘিরে রেখেছে। সে মন্ত্রমুগ্ধের মতো অনুসরণ করল ধ্যানচন্দকে। বিশাল জানালার সামনে পিছন ফিরে দাঁড়িয়ে সাধারণ পোশাক পরিহিত এক ব্যক্তি, সিলুটেও তার গ্রিক গড সুলভ চেহারা স্পষ্ট। কাঁধ চাপিয়ে নেমে এসেছে ঈষৎ বাদামি চুল। রুদ্র ধ্যানচন্দের কণ্ঠস্বরে হাতের পায়রাটিকে আকাশে উড়িয়ে দিয়ে বললেন তিনি, আগে মেম সাহেব ভি আই হ্যায় রুদ্র। একটা দীর্ঘশ্বাস যেন পড়ল। মারিয়া ধৈর্য হারিয়ে বলে উঠল, प्लीज अगर आप बंगाल की लड़ाई के विषय कुछ भी जानते हो तो बोलिए, क्या हुआ था, क्या किया था ब्रिट्स? बस इतना ही, इतने दूर फ्रांस से अब इतना ही पता करने के लिए आई है मामुआजेला। কথাটা যেন চাবুকের মতো আছড়ে পড়ল মারিয়ার উপর। সত্যি তো, সে কখনো ভেবে দেখেনি তার উদ্দেশ্য কি। কিন্তু তার থেকেও বেশি কানে লাগলো রুদ্র সম্বোধন। এই পার্বত্য প্রদেশে তার বিষয়ে এত ইনফরমেশন কি করে পেল এরা? অবাক হয়ে প্রশ্ন করল, হাউ ডু ইউ নো অ্যাবাউট মি? না দিল কি দুনিয়া থি না ফিতরত কি, ফির कैसे पता ना चलता आप कौन हैं? উত্তর এলো প্রায় সঙ্গে সঙ্গে। মারিয়াজি, রুদ্র বহুদিন ফরাসি কোঠিতে কাজ করেছে। এই সূত্রে আপনাদের দেশের অনেক কিছুই সে জানে। মারিয়াকে প্রশ্নের সাগর থেকে উদ্ধার করলেন ধ্যানচন্দ। মনে হয় তার অথই জলে পড়ার অবস্থা উপভোগ করছিলেন তিনিও। তার কথায় স্বস্তির নিঃশ্বাস ফেলে এসে ও আর কথা না বাড়ায় মারিয়া। জানলার সামনে থেকে এবার ঘুরে দাঁড়ায় রুদ্র। जंग का खबर अच्छा नहीं है ध्यानचंद, इस बार राजा साहेब जल्दबाजी में फैसला किया है जंग के लिए। कहलोर एक छोटी सी जगह है, क्या परेशानी हो सकती है? ऊपर से वो घेराबंदी में था। প্রায় স্বগতোক্তির মতো বলে ওঠে ধ্যানচন্দ। গম্ভীর স্বর যেন কঠিন হলো এইবার। শত্রুজের এই পারে এই ক্ষেত্রে 2.5 মাস ধরে গোর্খা সেনাদের গতিবিধির সংবাদ রাজা সাহেবের কাছে কেন পৌঁছলো না ধ্যানচন্দ? এবার চমকে ওঠার পালা কিলে তাদের। কি বলছো রুদ্র? 30,000-এর কাছাকাছি সেনা বড়া কাজী অমর সিং এর নেতৃত্বে কহলুরের সীমান্তে পৌঁছেছে। আরো 40,000 নেপাল সীমান্তে অপেক্ষা করছে। অথচ তোমরা কিছুই জানো না। খানিকক্ষণ থেমে বলে রুদ্র, চিন্তার বিষয় এটাই যে এইবার আক্রমণ পিছন থেকে হয়েছে আর রাজা সাহেব সম্পূর্ণ একা। এখন উপায় एक ही रोशनी दिख रही है ধ্যানচাঁদ, রঞ্জিত সিং। রুদ্র, রঞ্জিত সিং আমাদের কেন সাহায্য করবেন? শুনেছি জয় সিং কানহাইয়ার পৌত্রী মেহতাবকে তিনি বিবাহ করেছেন। মেহতাবের মা সদা কাউরের পরামর্শে চলেন আজকাল। এগিয়ে এসে ধ্যানচন্দের কাঁধে হাত রাখলেন রুদ্র। স্মিত হেসে বললেন, इला वापस जाओ ध्यानचंद, सुरक्षा में कोई कमी नहीं आना चाहिए, कभी भी हमला हो सकता है। लेकिन राजा साहेब, चिंता मत करो, शेर है, ओ आउट शेर की जैसे लड़ रहे हैं,
चाहे हमला कहीं से भी हो, और ये बत्ता রানিমা तक भी पहुंचा दिया गया है। রুদ্র সংশয় যেন কাটছে না ধ্যানচন্দ্রের। হাত জোর করে বলতে থাকলেন, প্রতিবার সংকটের মুহূর্তে তুমি সাথ দিয়েছ, এবারও তার অন্যথা হবে না তো? হাত দুটো জড়িয়ে ধরে তাকে আশ্বস্ত করলেন রুদ্র। তারপর মারিয়ার দিকে ফিরে বললেন, প্রশ্নের উত্তর আপনি পাবেন মামুয়াছেলা, তবে আপনার বহির মনের নয়, অন্তরাত্মার জিজ্ঞাসার উত্তর। পরিকল্পনা মতো সন্ধ্যার আগেই ফিরে এলো তারা তুর্কে। এবারে পথের দূরত্ব অনেকটাই কম মনে হলো। রুদ্র আর ধ্যানচন্দ্রের কথাবার্তা যতটুকু বুঝেছে সে তাতে কহলুর রাজা সাহেব, রাজগুরুজি শব্দগুলো কেমন যেন গুলিয়ে যেতে থাকলো তার মাথায়। সেদিন কালিকা মন্দিরের ঘটনার সাথে কি কোনো যোগাযোগ আছে আজকের ঘটনাগুলোর? কি যেন ছিল শেষ কথাগুলো? যদি রাজা সাহেব হোলকার সিন্ধিয়া না হতে পারেন, তবে কিছুতেই মনে করতে পারে না মারিয়া। মনটাকে শান্ত করার জন্য প্রশ্ন করেই ফেলে, কে ছিলেন এই ব্যক্তি? ওই পাগল থাকে ঘোড়া থেকে নেমে ঈষৎ বক্র দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলে উঠলেন ধ্যানচন্দ্র, वही थे जो उस दिन राजगुरुजी और उनके साथियों से आपको बचाए थे। সময় আমাদের হাতে খুবই কম এবং দুর্গের সুরক্ষায় অনেক কিছু করা বাকি। আপনাদের সবার অধিকার আছে দুর্গ ত্যাগ করে কোনো সুরক্ষিত স্থানে চলে যাবার। দুর্গ কর্তৃপক্ষ আপনাদের সম্পূর্ণ সহযোগিতা করবেন। রানীজির কথায় প্রজাদের মধ্য থেকে এগিয়ে এলেন কয়েকজন। রানী হুজুর, এমন আদেশ মানতে আমরা অপারগ। দুর্গের সুরক্ষায় আমরা জান দিয়ে দেব। তবে তাই হোক, কেলেদারজি, অসুস্থ ব্যক্তি, মহিলা ও শিশুদের আজই অন্যত্র সুরক্ষিত স্থানে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। কুর্নিশ জানিয়ে বেরিয়ে গেলেন কেলেদার। আজ আর একবার কুমার ফতেহ সিং ছোটি রানীর সামনে এসে দাঁড়িয়েছেন, কিন্তু সেদিনের সেই তেজ তাঁর আর নেই। পরিস্থিতি যে এত দ্রুত বদলে যাবে তা সম্ভবত কেউই ধারণা করতে পারেনি। सेना तैयार है अपनी, आज ही हम कहलूर के लिए कुछ करेंगे। नहीं राजा साहेब, नहीं, राजा साहेब को अब सेना की जरूरत नहीं है। अपनी पथियारे सुरक्षार व्यवस्था करुन। और हाँ, रंजित महाराज के पास संधिर प्रस्ताव निये सब থেকে দ্রুতগামী दूत পাঠানোর ব্যবস্থা করা দরকার। সম্মতি জানিয়ে বলে উঠলেন ছোট কুমার, যদি আপনি ঠিক মনে করেন তবে আমি নিজে যাব রঞ্জিত সিং এর কাছে। মনে রাখবেন কুমার, সময় আমাদের হাতে খুবই কম। নিজস্ব কবুতরখানার সামনে দাঁড়িয়ে নির্দেশ দিলেন ছোটি রানী। আজই তিনি জ্বালা দেবীর মন্দিরে যাবেন পবিত্র অগ্নি সংগ্রহ করতে। সেই অগ্নি স্পর্শ করে প্রাণদানের শপথ নেবেন কানগড়ের সেনারা। মহিলারা মাতা রানীর চরণে সমস্ত গয়না খুলে রেখে বিধবার বেশে বিদায় জানাবে তাদের প্রিয় পরিজনদের। নগরকোটে আজ তাই বেদনার উৎসব। অশান্ত হয়ে নিজের ঘরে পায়চারি করছে মারিয়া। এদিন মনাস্ট্রি থেকে ফেরার পরই সে জরুরি চিঠি পাঠিয়েছিল উইলিয়ামের কাছে। আজও উত্তর আসেনি। জেসাস হ্যাভ মার্সি অন আস, এক মনে প্রার্থনা করতে থাকে সে। ये सब क्या कर रही है गुलाब? क्या जरूरत था ये सब की? ऐसे धन लुटाओगी तो आगे लड़ाई का क्या होगा? विद्युत खेले गल छोटी रावणी चाहनीते। क्षमा करो गुरुदेव, अभी अब यात्रा से आए हैं, विश्राम करें। यहाँ की व्यवस्था देखने के लिए बहुत काबिल लोग हैं। अंधकार नेमे हेलो राजगुरु चोखे मुखे। साथ नहीं दे सकती तो अपमान मत क्या करो। স্বগতোক্তির মতো বলে বলে উঠলেন তিনি। পর মুহূর্তেই সাপের মতো হিস হিসানি স্বরে বললেন, বলে যেও না, আজ তোমার এই বৈভব রানীর পদ আমার জন্যই সম্ভব হয়েছে। হয়তো সংসার চন্দ্রের জীবনে দুশ্রী অরত হয়েই থেকে যেতে। আহত বাঘিনীর মতো ঘুরে দাঁড়ালেন সংসার চন্দ্রের রানী। সেই ভুলের খেসারত আজ পর্যন্ত আমার কানগড় দিয়ে আসছে। हम कहलूर हार गए, राजा साहेब का कोई पता नहीं, यही था ना आपका परिकल्पना? हाथे ताली दिए बोले उठलेन তিনি, कोई है? एगिए एलेन किलेदार, अभी बंदी बना लीजिए इनको। जब तक राजा जी का खबर नहीं मिलता है कहीं भी जा नहीं पाए। তারপর হতচকিত রাজগুরুর দিকে ফিরে বললেন রানী, আপনার পূর্বের সেবার কথা মনে রেখে কাল কোঠরির সাজা দেওয়া হবে না।
রাজাজি ফিরে আসা না পর্যন্ত সাধন স্থলেই নজরবন্দি থাকবেন আপনি। কালচক্রের অমোঘ নির্দেশে এর পরের দিনগুলি যে এমন ঘটনাবহুল হয়ে উঠবে যে আন্দাজ নগরকোটবাসীরা করতে পারছিল সবাই। সেদিন গভীর রাত্রে বৌদ্ধ ভিক্ষুকদের একটি দল সবার নজর এড়িয়ে প্রবেশ করল দুর্গে। তাদের সঙ্গে ছিল একটি পালকি। মারাত্মক আহত রাজা সংসার চন্দ্রকে রানী মহলে পৌঁছে দিলেন তারা। আগে থেকে প্রস্তুত ছিলেন রানীজি। ভিক্ষুকদের মধ্যে একজনের হাত ধরে কেঁদে উঠলেন তিনি। ধন্যবাদ জানাবার ভাষা নেই রুদ্র, এই নিয়ে দ্বিতীয়বার তুমি রাজা সাহেবের প্রাণ রক্ষা করলে। চিন্তার কারণ নেই রানী সরকার, রাজা সাহেব এখন বিপদমুক্ত। তবে তার হেফাজত প্রয়োজন। ভগবান আদিনাথ মন্দিরের গুপ্ত দরজা দিয়ে রাজাজি আর বাকিদের নিয়ে আপনি সুজানপুর টিলায় চলে যান, ওখানে সব ব্যবস্থা করা আছে। नहीं रुद्र, हम नगरकट छोड़ नहीं सकते, प्रजा को जरूरत है मेरे। बात सुनिए महाराज, अब जिद करने का फायदा नहीं। बड़ा काजी का फौज जलामुखी तक पहुंच चुका है, हमला कभी भी हो सकता है। नहीं रानी आप जाओ, नहीं रानी आप सब जाओ, लेकिन हम नहीं। अपनी गलती का प्रायश्चित हमें ही करना है। অস্থির হয়ে ওঠেন রাজা। এমন সময় ঝড়ের বেগে রানী মহলে প্রবেশ করেন কুমার ফতেহ সিং। আপ ঠিক है ভাইশ্রী? তার চোখে মুখে উদ্বেগ। উঠে বসার চেষ্টা করেন রাজা। রুদ্র থাকতে আমার ক্ষতি কে করতে পারে কুমার? কিন্তু অন্যদিকের খবর কি? রঞ্জিত সিং সহায়তা দিতে প্রস্তুত ভাইশ্রী, लेकिन नीरव हन फतेह सिंह। लेकिन उसे नगरकट चाहिए है ना? बात सिर्फ नगरकट का नहीं, आधा कानगढ़ चाहिए। और बड़ा काजी से क्या संदेश आया है? बड़ा काजी को नगरकोट से पूरे हिमाचल से लगान चाहिए। जीत के बाद हिंदुस्तान नहीं, कानगढ़ नेपाल का हिस्सा माना जाएगा। दोनों तरफ बर्ता भेजा जाए। हम तैयार नहीं है समझौता के लिए। जिंदगी आखिरी जंग हम नगरकट से ही लड़ेंगे। এতক্ষণে মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন কুমার ফতেহ সিং। এবার তিনি ধীরে ধীরে বলে উঠলেন, এই সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় আমরা আর নেই ভাইশ্রী। মানে কি বলতে চাও তুমি? রঞ্জিত সিং কুমার অনিরুদ্ধকে তার শিবিরে নজরবন্দি করেছেন। সে কি? বিস্ময়ে হতবাক মহলে উপস্থিত সকল ব্যক্তি। রাজা সাহেব জোর করে শয্যা ছাড়ার চেষ্টা করলেন। তার শরীরের ক্ষত স্থান দিয়ে রক্ত বইতে লাগলো। ছুটে এলেন রাজবৈদ্য। মহারাজ, আপনার বিশ্রামের দরকার, ক্ষতের নিরাময় প্রয়োজন। কপালে করাঘাত করে বলে উঠলেন রাজা, কি করে শান্ত হব বৈদ্যরাজ? আজ পাহাড়ি বাচ্চার চারিদিকে শুধু পরাজয়ের পদধ্বনি। ছুটি রানীর হাত দুটো চেপে ধরে বলতে থাকলেন তিনি, মাফ কর দো গোলাম, কেন এমন দুর্গতি হলো যে তোমার কথাও শুনলাম না? রাজার মুখে হাত চাপা দিয়ে বলে উঠলেন রানী, সমঝোতা আমাদের করতেই হবে মহারাজ, কিন্তু বড় কাজীর সাথে নয়। এই মুহূর্তে যে শক্তিমান সেই রঞ্জিত সিং এর সাথে। ফতেহ সিং এর দিকে ফিরে বললেন তিনি, সময় খুব কম ছোটে কুমার। যুবরাজ অনিরুদ্ধকে রক্ষা করার সমস্ত ব্যবস্থা গ্রহণ করুন। কুমার অনিরুদ্ধকে নিয়ে চিন্তার কোনো কারণ নেই রানীবা। রুদ্রের স্বরে সবাই চমকে উঠল। মহারানী প্রসন্ন দেবীর সাথে গোপন সমঝোতার কারণেই তিনি যুবরাজকে রাজনৈতিক আশ্রয় দিয়েছেন। রাজা সাহেবের নিখোঁজ হওয়ার খবর পেয়ে যুবরাজের নিরাপত্তার কথা ভেবে সমঝোতা করেছিলেন মহারানী। তাকে উত্তরাধিকারী ঘোষণা এখন সময়ের অপেক্ষা মাত্র। রুদ্র, এমন কাজ মহারানী কিভাবে করতে পারেন? কানগড় সমেত কাশ্মীর থেকে সতলুজ পর্যন্ত অঞ্চল আমার দুই পুত্র অনিরুদ্ধ এবং যোধবীরের মধ্যে সমানভাবে বাটোয়ারা হওয়ার কথা। এত বেইমানি! চোখ থেকে যেন আগুন ঝরতে থাকে রাজার। এই আশঙ্কা থেকেই মহারানী সমঝোতা করেছেন। তবু ন্যায়ের দণ্ড আপনার হাতেই আছে মহারাজ। কোনো ন্যায় হবে না রুদ্র। মহারানী তার জায়গা থেকে সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। রাজার দিকে ফিরে বললেন রানীজি, মহারাজ, গোলাপ আর তার পরিবার শুধু আপনার সাথ চায়। রাজপাটের আকাঙ্ক্ষা তাদের কোনো দিনই ছিল না, আজও নেই। আর কুমার যোধবীরা আপনার সন্তান। নিজের রাজ্য সে নিজেই তৈরি করবে। ফতেহ সিং এর দিকে তাকিয়ে বলে উঠলেন রানী, রঞ্জিত সিংকে বার্তা দেওয়া হোক, আমরা তার সকল মাঙ্গ মেনে নিলাম। শর্ত একটাই, বাস নগরকোট বড়া কাজীর হাতে যেন আসে। জি ভাবিশ্রী, हम अभी पथिया रवाना हो रहे हैं। ফতেহ সিং বেরিয়ে যাওয়ার পর মারিয়ার দিকে ফিরে প্রশ্ন করলেন রানী,
উইলিয়াম সাহাবকে কি আপনি তলব করেছিলেন? কিন্তু কেন? ইওর হাইনেস, আমার মনে হয় এই লড়াইয়ে ব্রিটসদের সাপোর্ট আমাদের প্রয়োজন হবে। রানীজি আদেশ দিলেন উইলিয়ামকে অন্দরে প্রবেশের। সাহাব, আপনার স্পষ্ট জানা দরকার কোম্পানির সহায়তা আমরা নিতে পারি যদি তা বিনা শর্তে হয়। হিন্দুস্তানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির উদ্দেশ্য বাণিজ্যের বিস্তার। একান্ত প্রয়োজন না হলে দেশীয় রাজ ব্যবস্থায় হস্তক্ষেপ আমাদের নীতি নয়। তাছাড়া রঞ্জিত সিং এর সাথে 2 বছর আগের সমঝোতা অনুযায়ী কোম্পানি সতলুজের সীমা পারে কোনো যুদ্ধে বিশেষ অনুমতি ছাড়া অংশ নিতে পারবে না। তবু প্রিন্সেস চেয়েছিলেন চুক্তি বজায় রেখে কোম্পানির ফৌজ এই লড়াইয়ে উপস্থিত থাকুক। যদি অনুমতি দেন তবে আমাদের ফৌজ মধ্যস্থতার জন্য হাজির থাকবে। রানী সাইবা, আমার মনে হয় কোম্পানির ফৌজের উপস্থিতি উভয় পক্ষের জন্য শুভ। এই মুহূর্তে সব থেকে আধুনিক শস্ত্র ও যুদ্ধ কৌশল শিক্ষা কোম্পানির ফৌজেরই আছে। যে কোনো জঙ্গে তারা বিজয় সূচক। রুদ্রের কথায় সম্মতি জানালেন রাজা সাহেব। উইলিয়াম সাহাব, আপনি তৈয়ারি করুন, আমাদের দিক থেকে আর কোনো আপত্তি নেই। হাতে মাত্র 2 দিন। অতি দ্রুতগামী অশ্বে এলেও নগরকোট পৌঁছতে ঠিক এই সময় লাগবে। ঘুম নেই মারিয়ার চোখে। গোর্খা সেনা বড় নিষ্ঠুর। তাদের ঐক্য অভিযানের শেষ লক্ষ্য কানগড়। তারপর ভারতের সমতল জুড়ে নেমে আসবে ভয়ঙ্কর হুন আক্রমণের পুনরাবৃত্তি। কেঁপে ওঠে মারিয়া। স্মৃতিপটে ভেসে আসে অতীতের দৃশ্যাবলী, এত উজ্জ্বল, এত অমলিন। প্রতিদিনই যে সে মনে করেছে এক একটি মুহূর্তকে, যখনই একা হয়েছে, ক্লিফটপের নিচে বয়ে চলা নদীর দিকে তাকিয়ে পথ খুঁজেছে, উত্তর হাতড়ে বেরিয়েছে। ধীরে ধীরে আকাশ জুড়ে সন্ধ্যা নেমেছে। ছুটে গিয়েছে সে সেই মৃত্যুর দেবীর কাছে। হাঁটু মুড়ে বসে প্রশ্ন করেছে, কি পেয়েছো তুমি ধ্বংসকে আপন করে? উত্তর আসেনি কোনো। রঙে রং মিলে গিয়েছে অনন্ত অখণ্ড আকাশে, আর নিচে নিরন্তর একে অপরের হাত ধরে বয়ে গিয়েছে 2 নদী। কখনো নীরব হয়নি, থেমে যায়নি তাদের স্রোতের শব্দ। রাজা সাহেবের ফিরে আসার খবরে নতুন উৎসাহ দেখা দিয়েছে প্রজাদের মধ্যে। দুর্গে সংস্কারের কাজ চলছে জোর কদমে। প্রাকারের নিচে থেকে মুহুর্মুহু জয়ধ্বনি উঠছে জ্বালা দেবী, অম্বে মাতা আর রাজা সাহেবের নামে। আজ বহুদিন পর নিজের পিস্তল বার করেছে মারিয়া। সেই সঙ্গে নিজের সব সময়ের সঙ্গী হারালো ছোট্ট ছোড়াটিকেও। এখানে আসার সময় পোর্ট থেকে কিছু কার্তুজ সংগ্রহ করেছিল। আজ আবার সময় এসেছে সেগুলি রিলোড করার। মারিয়াজি। ঘরের সামনে এসে দাঁড়ালেন ধ্যানচন্দ্র, সঙ্গে রুদ্র। বন্দুকের নল থেকে মুখ তুলে তাকালো মারিয়া। নগরকোটের মহিলা ও শিশুদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হবে আজ। রানী সাহিবার ইচ্ছা তাদের সাথে আপনিও। কথা শেষ হবার আগেই প্রোটোকল ভেঙে ইশারায় তাকে থামিয়ে দিল সে। আমার জন্য চিন্তা অনাবশ্যক। এই মুহূর্তে রাজা সাহেব ও রানীজির নিরাপত্তা সুনিশ্চিত করা প্রয়োজন। একটা রহস্যময় হাসি ফুটে উঠল রুদ্রের মুখে। আরো কিছু বলতে চাইছিলেন ধ্যানচন্দ্র, তাকে থামিয়ে দিলেন রুদ্র। তার চোখ এড়ায়নি এই বিদেশিনীর চোখ মুখের দৃঢ়তা। একদিনে যেন আমূল পরিবর্তন ঘটে গিয়েছে তার। রাত শেষ হওয়ার আগেই নগরকোটের প্রাকারে সেনাদের মধ্যে কলরব উঠল। সীমানায় গোর্খা সেনাদের গতিবিধি দেখা গিয়েছে। চঞ্চল হয়ে উঠল রুদ্র। রানী সাহিবা, আপনি রাজা সাহেব ও অন্যান্যদের নিয়ে আমাকে অনুসরণ করুক। আদিনাথ মন্দিরের গুপ্ত দরওয়াজা খুলে গেল। সবিস্ময়ে দেখল সবাই। পরপর ঘর, যাতায়াতের প্রশস্ত রাস্তা, সবকিছু সুন্দরভাবে সাজানো। যেন দুর্গের নিচে সমান বিশিষ্টতা নিয়ে নির্মাণ করা হয়েছে অপর একটি দুর্গ। কিন্তু বড় দুর্ভেদ্য সেই স্থান। বহু প্রাচীন হলেও মনেই হয় না এতদিন কোনো মানুষের পা পড়েনি। তিগর্তরাজের গুপ্তধন তাহলে মিথ্যা নয়? প্রশ্ন করেন রানীজি। হ্যাঁ রানী সাহিবা, 4500 বছর ধরে এই গুপ্তধন রক্ষার দায়িত্ব পালন করে আসছে সিদ্ধাশ্রমের গুপ্তযোগীরা। তারা নির্লোভ, নিষ্পৃহ। জাগতিক মায়া তাদের স্পর্শ করে না। বাসুদেব কৃষ্ণের নির্দেশ মেনে এই দায়িত্ব নিয়েছিলেন সেই গুপ্তযোগীরা। এই ধনের অপব্যবহার না হয় তাই নানা রূপে তাদের যাতায়াত হয়ে থাকে এই দুর্গে। কিছুক্ষণ নীরব থেকে বলে সে, তবে রানী সাহিবা, আপনি প্রজাদের কল্যাণে এই ধন ব্যবহার করতে পারেন। এই সুরঙ্গের শেষ সুজানপুর মহলে আপনারা এগিয়ে যান। রুদ্র। মারিয়ার ডাকে ফিরে তাকালো সে। আপনি যাবেন না? আবার সেই রহস্যময় হাসি। দেরি করবেন না, এগিয়ে যান মামু আজেলা। মারিয়া, দেরি করো না, এসো।
রানীজির কণ্ঠে উদ্বেগ। আজ আইয়ে মেম সাহেব, চিৎকার করে উঠল পান্নাবাই। ম্লান হাসি ফুটে উঠল মারিয়ার মুখে। একবার নির্নিমেষ চোখে সবাইকে দেখে গুপ্তদারের হাতল ঘুরিয়ে দিল সে। গুড বাই এভরিওয়ান। শায়দ এত দূরই আপনার সাথে আমার সাথ ছিল রানী সাহিবা। নেই। রানীজির কণ্ঠ ছেড়ে বেরিয়ে এলো একটাই শব্দ। ধীরে ধীরে বন্ধ হয়ে এলো দরওয়াজা। পিস্তল হাতে নিয়ে খোলা আকাশের নিচে এসে দাঁড়ালো মারিয়া জ্যানেট। নিচে তখন বেজে চলেছে যুদ্ধের দামামা। এক অনভিপ্রেত কারণে আজ কানগড়ের সবুজ উপত্যকা আরো সবুজ হয়ে উঠেছে। সীমান্ত জুড়ে গোর্খা সেনাদের আনাগোনা, তাদের সবুজ পোশাকের আড়ালে লুকিয়ে থাকা রক্তের লাল রং চিনতে অসুবিধা হয়নি কানগড়বাসীর। তবু তারা গড়ে তোলেনি কোনো প্রতিরোধ। প্রায় বাধাহীনভাবেই দুর্গের দিকে এগিয়ে চলেছে গোর্খা ফৌজ। সন্দেহ জাগে অমর সিং থাপার মনে। সুদূর নেপাল থেকে আসার পথে পথে কঠোর বাধার সম্মুখীন হয়েছে তার ফৌজ। ভূমির সামান্য অংশ বিনা যুদ্ধে অধিকার করতে পারেনি তারা। রক্ত স্নান করেছে হিমালয়ের একদা শান্ত ও সমৃদ্ধ অঞ্চলগুলি। এই অভিযানের অন্তিম লক্ষ্য কানগড়। পাহাড়ি বাদশাহ সংসার চন্দ্রের রাজ্য। তার পরাজয়ে ভেঙে পড়বে হিন্দুস্থানের দুর্ভেদ্য প্রাচীর। তারপর গঙ্গা যমুনার স্নাত বিস্তীর্ণ সমতল ভূমি। দিল্লি পৌঁছতে আর কোনো বড় বাধা নেই। সারা হিন্দুস্তান নিজেদের মধ্যে বিবাদে মগ্ন। মুঘলরা তো কবে শেষ হয়ে গিয়েছে। দাক্ষিণাত্যের প্রবল পরাক্রমী মারাঠারাও গত শতাব্দীতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। নেই কোনো শক্তিশালী শাসন ব্যবস্থা। মাংসের টুকরোটা মুখে চালান করে আরেকটু নিশ্চিন্ত হয় বাড়াকাজি অমর সিং। কে আটকাবে তার ফৌজকে? শুধু চিন্তা কানগড়কে নিয়ে। কিন্তু এ কেমন অভ্যর্থনা এদের? কোথাও নেই কোনো জনমানব, এমনকি পশু পাখিরও দেখা পাওয়া যাচ্ছে না। তবে কি লড়াইয়ের আগেই হার মেনে নিল এরা? ভয় ভয় পেয়েছে হুজুর। বাড়াকাজির আতঙ্ক গ্রাস করেছে কানগড়কে। চাটুকার কুর্নিশ করে বলে ওঠে, না না, সংসার চন্দ্রকে এতটা গায়ের ভাবা ঠিক নয়। কেহলুরে তার বীরত্বের যথেষ্ট পরিচয় পেয়েছি আমরা। আমাদের আধা পৌঁছকে হারিয়েছি শুধুমাত্র ওই যুদ্ধে। কিন্তু শেষ রক্ষা হলো কোথায় হুজুর? এসে ওঠেন অমর সিং। এই দেশের একটাই দুর্বলতা, বিশ্বাসঘাতকতা। যদি তা না হতো তবে ঘালুর থেকেই আমাদের ফিরে যেতে হতো। কিছুক্ষণ নীরব থেকে বললেন অমর সিং, আমার মন বলছে এ দুশ্মনের কোনো নতুন চাল। হুজুর, সংসার চন্দ্র হয় গুরুতর আহত আর নয় মৃত। তার দেহাবশেষের কোনো সন্ধান আমাদের সেনা পায়নি। তাই মনে হয় না তারপরে প্রতিরোধ গড়ে তোলার মতো আর কেউ আছে। তবু আশ্বস্ত হয় না বড়াকাজির মন। বারবার মনে পড়ে যায় জ্বালামুখীতে কত রাতের স্বপ্ন। এক লেলিহান শিখা গ্রাস করে নিচ্ছে তার সমস্ত সৈন্যদের। দুর্গে প্রবেশের পথ পেয়ে গেছি আমরা। সেনাদের মধ্যে ছড়িয়ে পড়লো খুশির হাওয়া। জয়ধ্বনি উঠতে থাকলো বাড়াকাজির নামে। চঞ্চল হয়ে উঠল বাড়াকাজির মন। এক অনুচরকে নির্দেশ দিলেন বিষয়টি খতিয়ে দেখার জন্য। সে ফিরে এসে জানালো, মুখ্যদ্বার নয়, গোর্খা সেনা অধিকার করেছে রসদ চলাচলের পথ। এইবার আশ্বস্ত হলেন বাড়াকাজি। তবে সত্যি বিনা যুদ্ধে হার মেনে নিল এরা? ধীরে ধীরে এক অদ্ভুত আত্মসন্তুষ্টি গ্রাস করছে তার মস্তিষ্ককে। তিনি নির্দেশ দিলেন দুর্গে প্রবেশের। সারিবদ্ধভাবে এগিয়ে চলেছে গোর্খা সেনা। অম্বাবাই মন্দিরের সামনে এসে হঠাৎ তাদের গতিরুদ্ধ হলো। সাদা পোশাক পরিহিত এক বিদেশিনী মন্দির থেকে বেরিয়ে এলো না। মাথার দুপাশ থেকে কাঁধ চাপিয়ে নেমে এসেছে আগুন রঙা বেনি। যেন এক লেলিহান শিখা ঘিরে রেখেছে প্রস্ফুটিত শ্বেতপদ্মকে। অস্থির অশ্বকে স্থির করার চেষ্টা করে বড়াকাজি। আচ্ছা, চানাক এত চঞ্চল হয়ে উঠল কেন তার সব থেকে প্রিয় ঘোড়া? এক সিপাহী এগিয়ে এসে প্রশ্ন করলো, কাহা হ্যাঁ সংসার চন্দ আর উসকে সেনা? কিলে মে তো আর কই নেই হ্যাঁ। মৃত হরিণীর মতো দীঘল চোখ মারিয়ার। হাসির হুল্লোড় ওঠে গোর্খা সেনাদের মধ্যে। দেখ ভাই সাহেব, কায়ের সংসার চন্দ্র এক ঔরতকে ছেড়ে গেছে আমাদের জন্য। আরো এগিয়ে এসে মারিয়াকে দেখতে দেখতে বলতে থাকে সে, তা মন্দ নয়, ভালো ভেট পেশ করেছে আমাদের সরকারকে। দাঁতে দাঁত চাপে মারিয়া। না, এখনই প্রতিশোধের সময় নয়। সে জানে হাতে বেশিক্ষণ সময় আর নেই এই দুর্দান্ত সেনাবাহিনীর গতিরোধ করার মতো। কিন্তু যতক্ষণ না রঞ্জিত সিং এর সেনার পৌঁছানোর খবর আসছে, যে করে হোক তাকে আটকে রাখতেই হবে। ছোট ছোড়াটা সে রেখেছে আত্মরক্ষার জন্য। যদি তেমন কিছু হয় তবে
এই পশুদের হাতে পড়ার আগেই সে নিজেকে শেষ করে দেবে। মনে মনে কাউন্ট করা শুরু করেছে, 1, 2, 3। ততক্ষণে ঘোড়া থেকে নেমে সেদিকে এগিয়ে এসেছে বড়া কাজী। তাকে দেখেই হুল্লোড় উঠল সেনাদের মধ্যে। আদেশ করুন, ইয়া তো এই অরতকে নিয়ে আমরা বুঝখাছি খেলি, অথবা এক কোপের মাথাটা ঘাড় থেকে নামিয়ে দিই। এ কি করলে রুদ্র? যাকে দেখার পর থেকে শয়নে স্বপনে প্রতি পদক্ষেপে দূর থেকে হেফাজত করে এসেছ, তাকেই আজ দুশ্মনদের সামনে যেতে দিলে? অনেক হয়েছে, এবার হুকুম দাও আক্রমণের। এই অপমানের প্রতিশোধ নিতেই হবে। হতাশায় ভেঙে পড়া ধ্যানচন্দের হাত চেপে ধরল রুদ্র। নেই, অভি নেই, ভুলে গেলে চলবে না মেম সাহেব, নিজেই এই গুরু দায়িত্ব নিয়েছেন, তার সিদ্ধান্তকে সম্মান করতেই হবে। তারপর স্বগতোক্তির মতো বলে উঠল, বহুত আগ দবি হ্যায় উনকে দিল মে, উসে দরিয়া বননে দো। হঠাৎ থেমে গেল গোর্খা সেনাদের হুল্লোড়। অত্যন্ত বিরক্ত হয়ে তিরস্কারের স্বরে বলে উঠল অমর সিং, শান্ত হো যাও সব। এক औरतকে অসম্মান করার মতো জঘন্য কাজ বড়া কাজীর সিদ্ধান্ত হতে পারে না। ऊपर से ये फिरंगी है, इस पर आक्रमण होगा तो मामला ईस्ट इंडिया कंपनी तक पहुंच जाएगा। মুহূর্তে শান্ত হয়ে যায় সেনারা, ফিরে যায় তারা সারিতে যে যার জায়গায়। মারিয়ার দিকে এগিয়ে আসে একা অমর সিং। লেকিন इस पर दबाव जरूर डाल सकते हैं दोस्तों। এই সুযোগটাই খুঁজছিল মারিয়া। মনে মনে চাইল সে আরো একটু কাছে আসুক বড়া কাজী। তার প্রতি পদক্ষেপে যে ধীরে ধীরে বদলে যাচ্ছে এই বিদেশিনের চোখের চাহনি দেখেও দেখলো না অমর সিং। মারিয়ার একেবারে সামনে এসে বলে উঠলেন, बोल फिरेंगे, कहां छुपा है वो चूहा जो खुद को पहाड़ी बादशाह बुलाता था? नहीं तो तुझे अपनी सेना के हाथ छोड़ने में समय नहीं लगेगा। দ্রুত গতিতে দুপা পিছিয়ে গেল মারিয়া। তারপর ঘুরে দাঁড়িয়ে এগিয়ে গেল অমর সিং এর দিকে। সবিস্ময়ে লক্ষ্য করলো বড়া কাজী তার কণ্ঠনালী ছুঁয়ে আছে মারিয়ার পিস্তলের নল। इतना भी कमजोर मत समझो बड़ा काजी, पॉइंट ब्लैंक रेंज समझते हो? तुम्हारे पूरा फौज के लिए पहाड़ी बादशाह का एक एक सेना काफी है। अब अपने फौज को बोलो पीछे हटने के लिए। পিছু হটতে থাকলো গোর্খা সেনা। না না, বড়া কাজীর জীবন নিয়ে ছেলে খেলা করতে পারবে না তারা। সময়ের চাকা যেন কয়েক মুহূর্তের জন্য থেমে গেল, সবার জন্য। সর্বশক্তি দিয়ে মারিয়া পিস্তলের নল ধরে রেখে কাউন্ট করতে থাকলো, 4, 5, 6। হাসি ফুটে উঠল তার মুখে। ঘোড়ার খুরের শব্দ একেবারে কাছে এসে গিয়েছে। হঠাৎ এক প্রচন্ড বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল কানগড়। ছত্রভঙ্গ হয়ে এদিক সেদিক দৌড়তে লাগলো অমর সিং এর সেনারা। ঠিক সেই সময় দুর্গ প্রাকারের ওপর থেকে ধ্যানচন্দের নেতৃত্বে তাদের উপর ঝাঁপিয়ে পড়ল কানগড়ের ফৌজ। রুদ্রের বাড়িয়ে দেওয়া হাত ধরে এক লাফে ঘোড়ায় উঠে অমর সিংকে বলে উঠল মারিয়া, अपनी सेना को संभालो अमर सिंह, यह रंजीत सिंह का तोप है, तुम्हारे फौज का कुचलने में समय नहीं लगेगा। और हाँ, रंजीत सिंह से अगर बच के निकाल भी जाओगे तो पीछे हजारों फौज लिए ईस्ट इंडिया कंपनी इंतजार कर रहा है तुम्हारा। कानगढ़ के तरफ दोबारा आंख उठा के मत देखना, हमेशा তোমাদের জিত হতে পারে না তো তাই। পাশাপাশি দুটো সাদা আর কালো ঘোড়া হাত ধরাধরি করে ধুলোর মেঘের আড়ালে মিলিয়ে গেল। সেদিকে তাকিয়ে বলে উঠলেন চমৎকৃত বড়া কাজী, যুদ্ধে হার জিত তো হয়েই থাকে। সৈনিকের কাছে এই ঘটনা নতুন কিছু নয়, কিন্তু কর্নিশ রাজা সাহেব এই পরাজয় বড়া কাজীর দিল জিতে নিল। দৌড়ে নিজের ঘোড়ায় উঠে কয়েকজন অনুচরকে নিয়ে দুর্গের প্রধান ফটক দিয়ে বেরিয়ে গেলেন তিনি। রুদ্র ঘোড়া দুটিকে ফিরিয়ে নিয়ে এলো আদিনাথ মন্দিরের সামনে। ঝাপসা চোখে দেখলো মারিয়া। ছুটে এসে তাকে দুহাতে জড়িয়ে ধরলেন ছোটি রানী। আমি কি স্বপ্ন দেখছি? না না মারিয়া, বাস্তব, বলে উঠলেন রানীজি। তারপরেই শিশুর মতো অভিমান ভরে বললেন, কি ভেবেছিলে তোমরা কানগড়ের জন্য জান প্রাণ লড়িয়ে দেবে আর আমরা কায়েরের মতো পালিয়ে যাব? তা হতে পারে না। এবার আমরাও ফৌজের সাথে হাতে হাত মিলিয়ে লড়বো। হুল্লোড় উঠল প্রজাদের মধ্যে। একদম হুজুর, আজ আপনার প্রজারাও রাজা সাহেবের ফৌজের সাথ দেবে। কোনো বিদেশির ক্ষমতা হবে না কানগড় ছিনিয়ে নেবার। জয়ধ্বনিতে গম গম করে উঠল আদিনাথের মন্দির চত্বর। সেদিন প্রত্যাঘাতের সমস্ত সুযোগ থাকলেও কেন বড়া কাজে নীরব রইলেন, আর কেনই বা বিনা প্রতিরোধে দুর্গ ত্যাগ করলেন, এ রহস্য চিরদিনই গোর্খা সেনাদের কাছে
প্রশ্ন রয়ে গেল। এই পরাজয়ে তাদের মনোবল এমনভাবে ভেঙে গেল যে এই উপমহাদেশে যে আর কোনো লড়াইয়ে জিত হাসিল করতে পারল না তারা। রাজা সাহেব, রঞ্জিত সিং ও অন্যান্য মিসলদারের মিলিত বাহিনীর ক্রমাগত আক্রমণের কাছে নতি স্বীকার করে তারা ফিরে যেতে বাধ্য হলো নিজেদের ভূখণ্ডে। 1 মাস পর আমন্ত্রিত হয়ে নগরকোটে এলেন রঞ্জিত সিং। সেদিন সভাগৃহে ঐতিহাসিক ভাষণ দিলেন রাজা সংসার চন্দ্র। সে ভাষণ ছিল সমস্ত বিভেদ ভুলে সহমর্মিতার, আন্তরিকতার। সমর্থন করলেন রঞ্জিত সিং। বিদেশি শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান শর্ত অনুযায়ী দেশের প্রয়োজনে নগরকোট সহ আরো ৭৬টি গ্রাম রঞ্জিত সিং এর হাতে তুলে দিতে চাইলেন রাজা সাহেব, কিন্তু রাজি হলেন না তিনি। ঘোষণা করলেন রাজা সাহেবের জীবদ্দশায় দুর্গের অধিকার গ্রহণ করবেন না। স্বাক্ষরিত হলো জ্বালামুখীর সন্ধি। নয়ন সুখ পটচিত্রে ধরে রাখলো সেই ঐতিহাসিক মুহূর্ত। নগরকোটে বিজয় দিবসের প্রাক্কালে রুদ্র এবং ধ্যানচন্দের সাথে আরেকবার জয়ন্তী কালী মন্দিরে পৌঁছালো মারিয়া। তাকে দেখে যেন আগুন জ্বলে উঠল তান্ত্রিকের চোখে। কেউ কিছু বুঝে উঠবার আগেই দেবীর পাশে রাখা ত্রিশূল হাতে নিয়ে ছুঁড়ে মারল মারিয়ার দিকে। এক ছটকায় মারিয়াকে একপাশে সরিয়ে দিয়ে এক হাতে সেই ত্রিশূল তুলে নিল রুদ্র। সঙ্গে সঙ্গে সিপাহীরা এসে পিছমোড়া করে হাত বেঁধে ফেলল রাজপুরোহিতের। হাঁটু মুড়ে বসে পড়ল তান্ত্রিক। চোখে তার তখনও থেকে থেকে আগুনের আভাস। অনুতপ্ত নও তুমি নিজের কৃতকর্মের জন্য? কিসের অনুতাপ? আমি মাতৃ সাধক, সংকল্প রক্ষা করার অধিকার আছে আমার। পরক্ষণে মারিয়ার দিকে ফিরে বলে উঠলেন, তু তো জাদু জানতি হ্যায় ফিরেঙ্গে, রুদ্র কে वे मिला लिया अपने साथ। ভৈরবনাথ! রুদ্রর বজ্রকণ্ঠে কেঁপে ওঠে উপস্থিত জনেরা। প্রতিহিংসার জ্বালায় অন্ধ হয়ে গেছো তুমি। কথা তুমি বলছো রুদ্র? বঙ্গালের লড়াইতে তুমি ছিলে আমাদের পাশে, অথচ এত তাড়াতাড়ি ভুলে গেলে তুমি সে কথা? ৩০,০০০ সঙ্গী সাথীদের হারিয়েছিলাম আমরা। কারো সব ভেসে এসেছিল গঙ্গার জলে, কাউকে মেরে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। জমিতে জমিতে তাদের অঙ্গহীন, মুন্ডহীন দেহ ছড়িয়ে রাখা হতো। কত সাথীকে খুঁজে পাওয়া যায়নি। কোথায় কেমন ভাবে শেষ হয়েছিল তাদের জীবন জানতে পারিনি আমরা। অপরিসীম যন্ত্রণা ফুটে উঠল রাজগুরুর মুখে। কি দোষ ছিল আমার পেয়ারির, আমার দুলারির? আমরা ভালোবেসে ঘর বাঁধতে চেয়েছিলাম নদীর তীরে, ছোট্ট একটা ঘর। বাস করতাম নবাবের দেওয়া ভূমিতে। আমরা নাচ চোখে গেরস্থ সন্ন্যাসী, ভজন কীর্তন, ভগবানের আরাধনায় জীবন কেটে যেত। দেশীয় রাজারা জাতপাতের লড়াই দূরে সরে রাখলেও নবাব কখনো ভেদভাব করেননি আমাদের সঙ্গে। অভাব থাকলেও সুখে দিন গুজরান হয়ে যেত আমাদের। নীরব হয় রাজগুরু। তার মুখমণ্ডলে অতীত এনে দিয়েছে শান্তির আভা, কিন্তু ধীরে ধীরে সেই আভা মিলিয়ে গিয়ে বিস্ফারিত হয়ে উঠল তাঁর চোখ, লাল হয়ে উঠল মুখ। কিন্তু যবে থেকে এই ফিরাঙ্গিরা এলো দেশে, আমাদের সব সুখ শান্তি শেষ হয়ে গেল। মনে পড়ে আমার দুলারিকে তুলে নিয়ে গিয়েছিল ওরা, তারপর আর তাকে জীবিত খুঁজে পাইনি। হারিয়ে গিয়েছিল সে চিরদিনের মতো আমার জীবন থেকে। ভেঙে গিয়েছিল ঘর বাঁধার স্বপ্ন। নবাবকেও ছাড়েনি ওরা। কেন জানো? নবাব জঙ্গ লড়েছিল ওদের বিরুদ্ধে। আমরা প্রতিবাদ করেছিলাম ওদের কুঠির জন্য জমিন দেব না। তার উত্তরে তছনছ করে দিয়েছিল আমাদের জীবন, সম্পত্তি, সবকিছু। সেদিন ওই নদীর চরে দুলারির ছিন্ন ভিন্ন দেহটাকে তুলে দিয়েছিলাম চিতায়। অগ্নি শপথ নিয়েছিলাম এই ফিরাঙ্গিদের দেশ ছাড়া করবই। রুদ্রর দিকে ঘুরে বলে উঠলেন রাজগুরু, ওরা ফিরাঙ্গি কোম্পানি। কি করে তুমি সব ভুলে গেলে? কিচ্ছু ভুলিনি আমি ভৈরবনাথ, কিন্তু যে পথ তুমি নিয়েছো তা সঠিক নয়। প্রতিহিংসা দিয়ে বড় লড়াই জেতা যায় না। তোমারই পরিকল্পনা অনুযায়ী, অথচ সম্পূর্ণ ভিন্ন পথে দেখো। আর সেই কহলুর আমাদের, আর সুকার চুকিয়াও আমাদের। কিন্তু তুমি আজ নজরবন্দি। বিশ্বাসঘাতকতা করেছে সেই বিশ্বাসঘাতেরই গোলাপ। রাজসুখের জন্য আমার পরিকল্পনার কথা জেনেও সে সাথ দেয়নি। সব কিছু শেষ হয়ে গেল তার কারণে। বিলাপ করতে থাকলেন রাজগুরু। মারিয়া দেখল রুদ্রের চোখ জলে ভরে উঠেছে। ভুল করছো তুমি আবার। সকলের অজান্তে চোখের জল মুছে বলে উঠল রুদ্র, প্রতিহিংসা তোমাকে তোমার প্রিয়জনকেও চিনতে দেয়নি। রাজা সাহেবের তোমার স্নেহের গুলাবের বিশ্বাস হারিয়েছ তুমি। প্রতিশোধ স্পৃহায় তুমি গুলাবকে সারা জীবন বিশ্বাসঘাতক ভেবেছ, কিন্তু তার মধ্যে দেশপ্রেমের আগুন অনুভব করনি। না না, এসবের কি সত্যিই কোনো প্রয়োজন ছিল? এত যন্ত্রণার মধ্যে তো আমি তোমাকে দেখতে চাইনি। শূন্য দৃষ্টিতে তাঁর দিকে তাকায় রাজগুরু। চোখে তার অবিরল জলের ধারা।
কে করবে আমায় সহায়তা রুদ্র? কে বুঝবে বণিকের ছদ্মবেশে এরা ক্ষমতা দখল করতে এসেছে এই দেশে? সহায়তা সময়ের অপেক্ষা মাত্র। চেয়ে দেখো, নূতন প্রভাতে যুগ, পরিবর্তনের পদধ্বনি। এই যুগ জনসাধারণের, অগুন্তি খেটে খাওয়া মানুষের। দেখছো না কেমন তারা সৈনিকদের হাতে হাত মিলিয়ে প্রতিরোধ গড়ে তুলেছে? সহায়তা আসবে তাদের অন্তর থেকে, যেদিন গণদেবতা জাগবে। এগিয়ে গিয়ে তার হাত মাথায় রাখে রুদ্র। ভেঙে পড়লে হবে না ভৈরবনাথ, তুমি আমাদের অটল সৈনিক। তোমাকে ভবিষ্যতের জন্য নতুন ভাবে প্রস্তুত হতে হবে। আমার হাত ধরো, চলো আমরা ফিরে যাব আমাদের সিদ্ধভূমি হিমালয়ে। বহুদিন পর অন্ধকারে নির্বাসন ছেড়ে উন্মুক্ত প্রকৃতির মাঝে এসে দাঁড়ালেন রাজগুরু। ভোরের রাঙা আলো সবে স্পর্শ করেছে ধবলগিরির চূড়া। মন্দিরের দায়িত্ব অনুচরকে দিয়ে বলে উঠলেন, আজ বুঝেছি সাধনা সম্পন্ন হয়নি এখনো, তাই যেতে হবে আরাধ্যের সঙ্গে। আবার ফিরে আসবো নতুন রূপে, আমার মা দেশমাতার শৃঙ্খল মোচনের জন্য। ততদিন তোমার উপর এই মন্দিরের দায়িত্ব রইল ব্রহ্মানন্দ। উপত্যকায় উৎসবের আলোকমালা তখনও নির্বাপিত হয়নি। সোনালী মেঘের মধ্যে ধীরে ধীরে মিলিয়ে গেল দুই মানব মূর্তি। রুদ্র! সম্বিত ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়ল মারিয়া। মুহূর্তের মধ্যে পুরো দুনিয়া যেন বদলে গেল তার। চোখের জলে ওদের গতিরোধ করো না মারিয়া। এগিয়ে এসে তার কাঁধে হাত রাখলেন ধ্যানচন্দ্র। রুদ্র, ভৈরবনাথ আমাদের অস্তিত্বের সাথে সর্বদা যুক্ত। হৃদয়ের অন্তরে সন্ধান করে দেখো, ঠিক তাদের খুঁজে পাবে। শূন্য দৃষ্টিতে তার দিকে তাকিয়ে উঠে দাঁড়ালো মারিয়া। এবার তারও এই ভূমি থেকে বিদায় নেওয়ার সময় এসেছে। আজই অনুমতিপত্র পেয়েছে সে। ফিরে যেতে হবে নিজের পিতৃভূমিতে। আজ 2 মাস হলো মারিয়া ফিরে এসেছে চার্চে। এখান থেকেই দেশে ফেরার জরুরি কাগজপত্র তৈরি করতে হবে। আনাতোলিয়ার খোঁজ করেছিল, কিন্তু মিশন কর্তৃপক্ষ বিশেষ কিছু জানাতে পারেনি। সম্ভবত সে তার পরিবারেই ফিরে গিয়েছে। অনুমতিপত্র দানের অফিস পোর্ট থেকে একটু দূরে। প্রতিদিন পায়ে হেঁটেই এই পথ পার হয় মারিয়া। পথের দুপাশে ছোট ছোট বাড়ি ঘর, বেশিরভাগই কাঠের নির্মাণ। সেদিন কিছুক্ষণ দেরি হয়েছিল ফিরতে। হঠাৎই এক পরিচিত গলার স্বরে ফিরে তাকায় সে। ছুটতে ছুটতে আসছে মধ্যবয়সী, একটু পৃথুল এক মহিলা। সঙ্গে 2-3 বছরের একটি শিশু হাঁপাতে হাঁপাতে দৌড়ে এসে জড়িয়ে ধরে মারিয়াকে। জানো, প্রায় দিন চার্চে এসে খোঁজ করতাম তোমার, কেউ কিছু বলতেই পারতো না। আজ এইভাবে দেখা হয়ে যাবে ভাবতেই পারিনি। আমিও তোমাকে অনেক খোঁজ করেছি আনা, জিসাসের অসীম কৃপায় আবার দেখা হলো। মারিয়ার হাত ধরে টানতে টানতে নিয়ে গেল সে পাশের একটি বাড়িতে। ওকে, এটা আমার নিজের বাড়ি নয়, ভাড়া নিয়েছি কয়েকদিনের জন্য, আমি আর জেমস। ওহো, জেমসের কথা তোমাকে বলাই হয়নি। ও পোর্টের কর্মী, ইংল্যান্ড থেকে এসেছে। চার্চে আলাপ, তারপর বিয়ে। দেখো, এই আমাদের ছোট মেয়ে, জানো ওর নাম মেরি। ঠিক তোমার মতো, তাই না? কথা শেষ হতে চায় না আনার। দীর্ঘ 18 বছর, এতগুলো বছর কোথা থেকে কেটে গেল বুঝে উঠতেই পারছে না মারিয়া। এই ভূমিতে কবে পা রেখেছে এক নূতন শতাব্দীতে জানতেই পারেনি সে। জেমস আর আনাতোলিয়া কয়েকদিনের মধ্যেই ফিরে যাবে ইংল্যান্ডে, জেমসের পৈতৃক বাড়িতে। তাই অনুমতিপত্র নিতে এসেছিল তারা। আনা তার বাবাকেও সঙ্গে নিয়ে যাবে। ঈশ্বরের অশেষ করুণায় সে খোঁজ পেয়েছে নিজের পরিবারের। কালাপানি পার হয়ে আসা বোনকে মেনে নিতে পারেনি তার ভাইয়েরা, কিন্তু বহুদিন পর হারিয়ে যাওয়া মেয়েকে ফিরিয়ে দিতে পারেনি তার বাবা। এখন তিনি আনার সঙ্গেই থাকেন। যাবার পথে ফ্রান্সে কিছুদিন থাকবে তারা। ইতিমধ্যে মৃত্যু হয়েছে তার সৎ বাবার। মা বড় একা, আশ্রয়হীন হয়ে পড়েছে, তাই সঙ্গে নেবে তাকেও। বহু বছর পর এক হবে পরিবার, তাই আনন্দের অবধি নেই তার মনে। যেদিন গোধূলির রঙে রঙিন পোর্টের দিকে বসেছিল মারিয়া, এক দৃষ্টে তাকিয়েছিল অস্তগামী সূর্যের দিকে। এক পরিচিত পায়ের শব্দে সচকিত হয়ে উঠল সে। মসিয়ে উইলিয়াম। ইয়েস প্রিন্সেস, অলওয়েজ অ্যাট ইউর সার্ভিস। হাসি মুখে বলে সে, আজ আমিও ফিরব, তবে জাহাজ ছাড়তে বেশ কিছু সময় বাকি আছে। দীর্ঘশ্বাস ফেলে নীরব থাকে মারিয়া। কিছুক্ষণ নিজেও নীরব থাকার পর কথা শুরু করে উইলিয়াম। শ্রদ্ধেয় বিশপ কাউন্ট, আপনাকে কখনো এসকেপিস্ট ভাবেননি প্রিন্সেস। আপনার দেশ ত্যাগ করা আইন এবং সময়ের দৃষ্টিতে জরুরি ছিল। আপনি নগরকোটে খুব বড় ঝুঁকি নিয়েছিলেন। মারিয়া কারোর ঋণ বাকি রাখে না মসিয়ে। যেমন আপনার ঋণ সে প্রাণপণে শোধ করার চেষ্টা করেছিল। চমকে ওঠে উইলিয়াম।
তবে কি নিজেকে গোপন রাখার ব্যর্থ চেষ্টা করে গিয়েছে এতদিন? মনে পড়ে যায় সেই দিনটার কথা। মারিয়া আর অ্যাগনেস তার ঘর থেকে বেরিয়ে যাবার পরপরই একটা চিরকুট এসেছিল মুনিয়েরের কাছ থেকে। নির্দিষ্ট একটি স্থানে সে দেখা করতে চায় আজই। অজস্র চিন্তায় ভরে উঠেছিল তার মন, কিন্তু নির্ভীক সে, তাই পিছু হটবার কোনো প্রশ্নই নেই। ফেরার পথে ফিটন ঘুরিয়ে পৌঁছে গিয়েছিল সেই স্থানে। সেখানে আরো আগে অপেক্ষা করছিল এক দীর্ঘ ছায়ামূর্তি। কোমরে গোঁজা গানটাকে আরো জোরে চেপে ধরেছিল উইলিয়াম। না, এই মুহূর্তে সে কোনো রক্তপাত চায় না, তবে যদি প্রয়োজন হয়। পাশের ঝোপ থেকে বেরিয়ে এসেছিল আর এক ছায়ামূর্তি, ঈষৎ খর্বকায়। চিন্তা করবেন না মসিয়ে, আপাতত আপনি নিরাপদ। মুনিরের কথা শুনে তাকে থামিয়ে দিলেন প্রথমজন। সময়ের আগে আমি কথা শুরু করি না মসিয়ে, আর এটাই আমার প্রথম অভ্যাস। তার হাতের পাইপ থেকে ভেসে আসছে দামি তামাকের গন্ধ। মুখটা সামান্য তুলে প্রশ্ন করলেন তিনি, কিছু মনে পড়লো মসিয়ে উইলিয়াম? উইলিয়াম ওব্রায়েন, দ্য ভাইকাউন্ট ক্লিয়ার অ্যান্ড দ্য সন অফ ফেমাস ফেন্সিং মাস্টার ইন ডাবলিন। এটাই তো আপনার আসল পরিচয়, তাই না? স্পষ্ট ইংরেজি ভাষায় প্রশ্ন ছুঁড়ে দিলেন তিনি। আজকের মতো সেদিনও চমকে উঠেছিল সে। সবিস্ময়ে দেখেছিল তার সামনে স্বয়ং বিশপ কাউন্ট ফ্রেডরিক। কন্টিনিউ করলেন কাউন্ট, ফার্দিনান্দ আপনাকে ব্রিটস ভাবলেও আমার চোখে ফাঁকি দিতে পারেননি আপনি। আপনার কথায় আইরিস্টান আমাকে সন্দেহ করেছিল। চেহারায় অনেক পরিবর্তন এলেও আপনার শৈশবের অ্যাঞ্জেলিক ফেস আজও ভুলতে পারি না। আর তাই আগমনের উদ্দেশ্য না জানলেও আপনাকে অ্যালাউ করা হয়েছে। না, প্রতিবাদের চেষ্টা করেনি উইলিয়াম। টান হয়ে দাঁড়িয়ে বলেছিল, আপনি নিশ্চয়ই একথাও জানেন যে আমি মনার্কির অনুগত সৈনিক। তার দিকে একবার ভালো করে দেখে বলে উঠলেন কাউন্ট, না, মনার্কির নয়, তুমি তোমার কমিউনিটির অনুগত সৈনিক। কি জানো ব্রিটস, মনার্কির বিরুদ্ধে আইরিশদের মধ্যে যে বিদ্রোহের আগুন জ্বলে উঠেছে তা আমি জানি। যে বিদ্রোহীদের প্রতিনিধি হয়ে যে তুমি এসেছো তাও আমার অজানা নয়। সামান্য থেমে আবার বললেন তিনি, কিন্তু আমি আজও ভুলিনি আমার একমাত্র কন্যা মারিয়ার এনগেজমেন্ট তোমার জন্য ভেঙে গিয়েছিল। সে ইজ ইনোসেন্ট অ্যান্ড ইকুয়ালি ইমোশনাল। সে জানে না তোমার দ্বারা তার কি ক্ষতি হয়েছে। অতীত থেকে ফিরে যেন একটা দীর্ঘশ্বাস পড়ল উইলিয়ামের। আমি ভালোবেসেছিলাম সুসানাকে। ইট ওয়াজ লাভ এট ফার্স্ট সাইট। অপারগ ছিলাম অন্য কাউকে মনে স্থান দিতে। তাই সেদিনের পার্টিতে আমাদের অভিভাবকরা যখন তোমার সঙ্গে আমার এনগেজমেন্ট ঘোষণা করেছিলেন, আর কিছু ভাবতে পারিনি। ইট ওয়াজ দ্য ফার্স্ট কেস অফ ইলোপমেন্ট। দু হাতে মুখ ঢেকে বসে পড়ে উইলিয়াম। কোনো উপায় ছিল না, কারণ সুসানার ড্যাড, দ্য ফার্স্ট আর্ল অফ ইস্টার, স্টিফেন ফক্স, আমাদের সম্পর্ক কোনো দিনই মেনে নিতেন না। সেদিন আপনার টেবিলে লেডি সুসানার প্রতিকৃতি দেখেই বুঝেছিলাম সবটা। আর তাই আপনাদের চিনতে পারলেও এই বিষয়ে কোনো প্রশ্ন করিনি। সুসানা আমার কাজিন সিস্টার, একসঙ্গে বড় হয়েছি আমরা। চেহারার অনেক পার্থক্য থাকলেও চিনতে না পারার কোনো কারণ ছিল না। কিন্তু এর ফল ভালো হয়নি প্রিন্সেস। আমরা পালিয়ে গিয়েছিলাম আমেরিকায়। বহু কষ্ট সহ্য করে সুসানা অসুস্থ হয়ে পড়েছিল। আমরা কেউ বেঁচে ফিরতে পারতাম না যদি অরির পরিবার আমাদের আশ্রয় না দিত। মাথা নিচু করে থাকে উইলিয়াম। ওকে এখানে এভাবে দেখে চমকে উঠেছিলাম আমি। ভাবতেই পারিনি সেই দয়ালু পরিবারের এমন পরিণতি হবে। তবে আমাদেরও দুঃখের শেষ হয়নি। জীবনের বেশিরভাগ সময় আমাকে আর সুসানাকে ছদ্ম পরিচয়ে একে অপরের থেকে আলাদা হয়ে কাটাতে হয়েছে। কিছুক্ষণের জন্য নীরব হয় উইলিয়াম। আমেরিকা থেকে ফেরার পর আমি আবার আমার পুরানো থিয়েটার কোম্পানিতে যোগ দিয়েছিলাম। সুসানা আপনার উপর কতটা ভরসা করে সেদিন জেনেছিলাম, যেদিন সে আমাকে বলেছিল ফ্রান্সে আপনার সঙ্গে একবার দেখা করার কথা। আমাদের থিয়েটার কোম্পানির শো ফ্রান্সে হওয়ার সুবাদে বেশ কিছুদিন এখানে থাকতে হতো আমাকে। তার বিশ্বাস ছিল আর কোথাও আমার স্থান হোক বা না হোক আপনি আমাকে ফেরাবেন না। তার বিশ্বাসে ভর করেই সেদিন আপনার এস্টেটে এসেছিলাম। তবু গলা ধরে আসে উইলিয়ামের। তবুও আমি আপনার অপরাধী প্রিন্সেস। সূর্য অস্তা চলে গিয়েছে অনেকক্ষণ। আরব সাগরের ঘন নীল জলরাশিতে তখনও রয়ে গিয়েছে তার শেষ রশ্মির পরশটুকু। সন্ধ্যার নীল আকাশে একে একে ফুটে উঠেছে উজ্জ্বল তারা। কিছুক্ষণের মধ্যে বেজে উঠবে জাহাজের ফাইনাল সাইরেন। মারিয়া উঠে পড়ল। এবার তার একার জার্নি।
তবে এই জার্নি পিয়েরে বা অ্যান্ড্রু নয়, এই জার্নি একান্তই মারিয়া জ্যানেটের। যাবার সময় উইলিয়ামের দিকে তাকিয়ে বলে উঠল সে, ভালোবাসার তো কোনো শাস্তি হয় না, আমরা তাই পেয়েছি যা আমাদের ভাগ্যে ছিল না। মসিয়ে উইলিয়াম, আজ আর কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, নো গ্রিফ, নো রিগ্রেট। তারপর হাত ধরে বলে উঠল মারিয়া, থ্যাংক ইউ সো মাচ। আজ মারিয়া জ্যানেট যা কিছু তা কেবলমাত্র আপনার সৌজন্যে উইলিয়াম। অনেকক্ষণ মারিয়ার যাত্রাপথের দিকে এক দৃষ্টে তাকিয়েছিল উইলিয়াম। আর কি কখনো দেখা হবে তাদের? বুকের মধ্যে মোচড় দিয়ে ওঠে তার অজান্তেই, বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। মনে পড়ে যায় ফ্রান্স থেকে বিদায় নেওয়ার সেই বিশেষ দিনটি, এদিন শেষবারের মতো বিশপ কাউন্টের সঙ্গে তার দেখা হয়েছিল। নতজানু হয়ে ক্ষমা ভিক্ষা করতে চেয়েছিল উইলিয়াম, অনুমতি দেননি কাউন্ট। দুহাত তুলে ধরে বলেছিলেন, তোমার উপর রাগের আর কোনো কারণ নেই উইলিয়াম। মারিয়া আজ তার জীবনে প্রতিষ্ঠিত, সে স্বাধীন চেতা, কিন্তু তবু যদি কখনো প্রয়োজন হয় তবে কি তার পাশে একজন বন্ধুর মতো থাকবে? সিওর, সিওর স্যার, আপনি নিশ্চিন্ত হতে পারেন। মুহূর্তের মধ্যে কঠিন হয়ে উঠেছিল কাউন্টের মুখ। তবে তার সময় আজই, এখনই এসেছে উইলিয়াম। জেকোবিনদের সঙ্গে আমাদের আলোচনা নিষ্ফল হয়েছে, যে কোনো মুহূর্তে আমাদের উপর আক্রমণ হতে পারে। কথা দাও উইলিয়াম, তুমি মারিয়াকে রক্ষা করবে, তার সাথ দেবে আমাদের অবর্তমানে। উইলিয়ামের দু হাত চেপে ধরেছিলেন তিনি নর্থ ফ্রান্সের সব থেকে বড় এস্টেটের দুর্দান্ত বিশপ কাউন্ট নয়, এক কন্যার অসহায় পিতা। সেই মুহূর্তে উইলিয়ামের সামনে ভেসে উঠেছিল আরেকটি করুণ মুখ, লেডি সুসানার। চোখে তার অধীর প্রতীক্ষা, শুধুমাত্র উইলিয়ামের পথ চেয়ে। নীরব প্রেম আর সমর্পণে যিনি সবসময় আলোকিত করে রাখেন তার জীবনের সংকটের মুহূর্তগুলি, আজকে তারও পরীক্ষা কাল প্রবাহের কাছে। সকল দ্বিধা সরিয়ে রেখে কাউন্টের হাত শক্ত করে ধরেছিল উইলিয়াম। হ্যাভ ফেইথ স্যার, আমি আছি, কথা দিলাম এটাই হবে আমার জীবনের ফার্স্ট প্রায়োরিটি। চোখ জ্বালা করে ওঠে উইলিয়ামের, তার জাহাজের সময় হয়ে গিয়েছে। আকাশের অন্ধকার মিশে গিয়েছে সাগরের কালো জলে। এদিকে তাকিয়ে মনে মনে বলে ওঠে উইলিয়াম, রাতের অন্ধকার কেটে গিয়ে যেমন ভোর হয়, উদিত সূর্য নিয়ে আসে নূতন দিনের বার্তা, তেমনি আজকের সন্ত্রাস আর বিভেদের নিকষ অন্ধকার একদিন শেষ হবে। সেদিন থাকবে শুধু হৃদয়ের ভাষা। আমার বিশ্বাস সেই নতুন ভোরের সাক্ষী থাকবেন আপনি, শুধু আপনি প্রিন্সেস। আমার শুভেচ্ছা রইল আপনার সঙ্গে। সন্ত্রাসের ছায়ামুক্ত এক নতুন ফ্রান্সের মাটিতে দীর্ঘ 18 বছর পর ফিরে এলো মারিয়া জ্যানেট। এই ফ্রান্স নেপোলিয়নের ঈগলের মতো পক্ষ বিস্তার করে সে পার হয়ে গিয়েছে নিজের সীমানা। আজ আর কাউকে জোঁদা আর্কের নাম লুকিয়ে নিতে হয় না। তার উপর থেকে সব অভিযোগ, সরকারি আদেশ সরিয়ে নেওয়া হয়েছে। তিনি মডার্ন ফ্রান্সের ন্যাশনাল সিম্বল। আজ ফ্রান্সের ঘরবাড়ি, যানবাহন, রাস্তাঘাট সবেতেই আধুনিকতার ছোঁয়া। চলছে রেস্টোরেশন। সন্ত্রাসের রাজত্বের সময়ে যে সকল অভিজাতরা আত্মগোপনে বাধ্য হয়েছিল তাদের সম্মান ও জমি জায়গা ফিরিয়ে দেওয়ার কাজ এই ফ্রান্স আর সবার, সকলের সমান অধিকার প্রতিষ্ঠিত। জাহাজে ওঠার আগে উইলিয়াম তার হাতে তুলে দিয়েছিল উত্তরাধিকার সংক্রান্ত নথিপত্র, কিন্তু সেদিকে মন ছিল না মারিয়ার। সে ভুলে যেতে চায় তার অতীতকে। শুধু একবার সে ফিরে যেতে চায় সেই স্থানে যেখানে তার শৈশবের দিনগুলি অতিবাহিত হয়েছিল। দেখতে চায় এখনো কি আকাশ তেমনই নীল, সবুজ ঘাসের বনে এখনো কি আপন মনে সুগন্ধ ছড়ায় নাম না জানা বুনো ফুলের দল। আজও কি সেন নদী তেমন ভাবে বয়ে চলে প্রান্তর ঘিরে। তার বুকে ঢেউ জাগে কি চার্চের ঘণ্টা ধ্বনির সঙ্গে। প্রায় ঘণ্টা খানেকের পথ পার হয়ে পাবলিক পরিবহনের ঘোড়ায় টানা গাড়ি নির্দিষ্ট স্থানে পৌঁছে দিল তাকে। ভাড়া মিটিয়ে কিছুটা উদ্দেশ্যহীনভাবেই হাঁটতে থাকে সে। কত পরিবর্তন হয়েছে জায়গাটির। দিগন্ত বিস্তৃত শস্য ক্ষেতের স্থানে গড়ে উঠেছে ছোট ছোট বাড়ি। প্রায় সব বাড়ির সাথেই সুদৃশ্য সাজানো বাগান। কিছুটা এগিয়ে একটা স্কুল, মনে হয় সরকারি সাহায্যপ্রাপ্ত। এমন স্কুল আরো দেখেছে মারিয়া আসার পথে। এখন তাদের ছুটির সময় সম্ভবত। ফেরার পথে অবাক হয়ে দেখছে তারা নতুন এই আগন্তুককে।
কিন্তু কেন খুঁজে পাচ্ছে না তাদের খামার বাড়ি? হ্যাঁ, ওই তো সেই চার্চ। বেলের ঢং ঢং আওয়াজ ভেসে আসছে। শ্বাস প্রশ্বাস যেন দ্রুত হয়ে উঠল মারিয়ার। নগরকোটে ছোটি রানীর অভিমানী মুখ। কেন যেতে চাও তুমি ওই বিপদের মধ্যে আবার? কথা দাও ফিরে আসবে। একবার মনে হলো সেই স্নেহ ছায়ায় ফিরে যাওয়াই হয়তো ঠিক হবে। পরক্ষণেই মনকে শান্ত করল সে। এত দূর এসে ফিরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। চার্চের সিঁড়ি দিয়ে দ্রুত উঠতে শুরু করলো মারিয়া। হার্টবিট যেন আজ আর বাধা মানছে না। গলার কাছে উঠে আসছে একতলা কষ্ট। ওই তো দেখা যাচ্ছে সেই পাথরের ঘরগুলি, আজও একই রকম রয়েছে। এক অপ্রতিরোধ্য আকর্ষণে সে ছুটে চলল সেদিকে। গেট পেরিয়ে সেই গ্রাউন্ড যেখানে সে আর ফার্দি খেলা করতো এক সময়, আর সেখানে প্রজাপতির মতো খেলা করছে এক ঝাঁক শিশু কিশোর। তাকে দেখে অবাক চোখে তাকিয়ে থাকে তারা। এগিয়ে যায় মারিয়া। একাডেমি আজও তেমনই আছে, শুধু অস্ত্র প্রশিক্ষণের জায়গায় গড়ে উঠেছে আর্ট অ্যান্ড ক্রাফটেড স্কুল। চলতে চলতে হঠাৎ থেমে যায় মারিয়া। এক নতুন বাড়ির সামনে ভিতর থেকে ভেসে আসছে টুংটাং পিয়ানো সুর, যেন কত পরিচিত। এক দুরন্ত আকর্ষণে ছোট্ট সুন্দর বাগান পেরিয়ে দরজার সামনে এসে দাঁড়ায় সে। বিকেলের পড়ন্ত আলোয় জানালার পর্দাটা উড়ে যাচ্ছে থেকে থেকেই। তার সামনে বসে 27-28 বছরের এক তরুণ সুর তুলেছে পিয়ানোয়। হাওয়ায় মাঝে মাঝেই অবিন্যস্ত হয়ে পড়ছে তার সোনালি চুলগুলি, কিন্তু সেদিকে কোনো খেয়ালই নেই তার। আজ সে সৃষ্টি করেছে এক নতুন সুর। হারমোনি তারই মূর্ছনায় ছড়িয়ে পড়ছে যেন আকাশ জুড়ে। ঘরের দিকে তাকিয়ে দেখলো মারিয়া, বেশ সচ্ছল আধুনিকতার ছাপ চারিদিকে। হঠাৎ সামনের দেওয়াল চোখে পড়তেই চমকে উঠল মারিয়া। এ কার তৈলচিত্র? নিজেকেই যেন চিনতে পারছে না সে। ততক্ষণে ধীর পায়ে এক বৃদ্ধা প্রবেশ করেছে ঘরে। এক এক করে হাতের মোমবাতির ছোঁয়ায় আলোকিত হয়ে চলেছে রূপোর বাতিদানগুলি। হঠাৎ দরজার কাছে এসে থেমে যায় সে। কাঁপা হাতে মোমবাতিটা তুলে ধরে, যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। অস্ফুটে তার মুখ থেকে বেরিয়ে আসে একটাই শব্দ, প্রিন্সেস। চোখের জল বাঁধ মানছে না তার। পিয়ানো থামিয়ে ছুটে আসে সেই তরুণ। আমাদের সবার বিশ্বাস ছিল তুমি একদিন ঠিক ফিরে আসবে মারিয়া। তুমি হারিয়ে যেতে পারো না ওর জীবন থেকে। সস্নেহে তার মাথায় হাত রাখে মারিয়া, জড়িয়ে ধরে সেই বৃদ্ধাকে। নো নো অ্যাগনেস, আমি আর প্রিন্সেস নই, আমি মারিয়া, তোমাদেরই একজন। অনি ডেভিস ফ্রান্সের একজন প্রমিসিং মিউজিশিয়ান। ইউরোপের বিভিন্ন দেশে চলে তার কনসার্ট। সেই সঙ্গে ব্যাংক অফ ফ্রান্সের পার্ট টাইম কর্মী সে। সেদিনের ঘটনার পর প্রজা ও এস্টেটের কর্মীরা দীর্ঘ লড়াই চালিয়েছিল তাদের এস্টেটকে সন্ত্রাসের হাত থেকে বাঁচানোর জন্য। লন্ডন থেকে শিক্ষা সম্পূর্ণ করে তাদের পাশে দাঁড়িয়েছে অনি। উপার্জনের অর্থে কাছারি বাড়ি সংস্কার করে গড়ে তুলেছে স্কুল, আর্ট একাডেমি এবং সন্ত্রাসের রাজত্বের শিকার অনাথ শিশুদের জন্য অরফ্যানেজ। সবই মারিয়া জেনেটকে উৎসর্গ করে। শত প্ররোচনাতেও, এমনকি অ্যাগনেসের অনুরোধেও সে ছেড়ে যায়নি এই ভূমিকে। দীর্ঘ 18 বছর পরে সে একবারও বন্ধ হতে দেয়নি ঘরের দরজা। মারিয়ার প্রতীক্ষায় কনসার্টের নামে শহরে শহরে খুঁজে বেরিয়েছে মারিয়ার পদচিহ্ন। আজ তারও প্রতীক্ষার অবসান ঘটল। সেদিন পারিবারিক সমাধি ক্ষেত্রে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে চায় মারিয়া। কাউন্টের পাশে আজ অনুগত সৈনিকের মতো চিরনিদ্রায় শায়িত মনিয়ের। চোখের জল বাঁধ মানে না মারিয়ার। ফিরে এসে আরেকবার সেই তৈলচিত্রের সামনে দাঁড়ায় সে। আজ কিশোরী মারিয়া জেনেটের মুখোমুখি হয় পরিণত বয়সের মারিয়া। নিজের সাথে নতুন করে পরিচয় ঘটে তার। ক্যাবিনেট থেকে সযত্নে রাখা পালকের সেই টুপি বার করে অরির মাথায় পরিয়ে দেয় সে। অরির সোনালি চুলে ঝলমল করে ওঠে টুপিটা আর একবার। দূরে, বহু দূরে ফ্রান্সের উপকূল ছুঁয়ে এগিয়ে চলা ব্রিটিশ সেনাবাহিনীর জাহাজের ডেকে দাঁড়িয়ে উইলিয়ামের মুখে অজান্তেই ফুটে ওঠে হাসির রেখা। মনে মনে বলে সে, সেদিন তোমার সম্মান রক্ষা করতে পারিনি প্রিন্সেস, কিন্তু তোমার কাছে ফিরিয়ে দিতে পেরেছি তোমার অরিকে। নিঃসঙ্গ লেডি সুসানা তাকে মাতৃস্নেহী লালন পালন করেছে। হয়তো কোনোদিন তাকেও তুমি ক্ষমা করতে পারবে। যাও প্রিন্সেস, যেখানে যশ তোমার অপেক্ষায় আছে। জাহাজ এগিয়ে চলে ব্রিটিশ দ্বীপপুঞ্জের দিকে। তার গন্তব্য ট্রিন্সপোর্ট। তার গন্তব্য
টিন্সফোর্ড। আজও সেখানে প্রহর গুনছে তার প্রিয়তমা সুসানা, तारी पहुंचे। ये सर जदबीर चंद की तस्वीर है और वो राजा संसर चंद के साथ राजा अनिरुद्ध चंद की पटचित्र। कंगड़ा के मशहूर चित्रकार नयन शुक के बनाए हुए चित्र है ये सब। সুদৃশ্য মিউজিয়ামে প্রায় চলচ্চক্তিহীন হয়ে দাঁড়িয়ে থাকে মোহর। ছোটবেলা থেকে তার স্মৃতিপটে ভেসে ওঠা টুকরো টুকরো সেই দৃশ্যগুলো, যাদের নিতান্ত অবহেলায় সরিয়ে রেখেছিল মনের এক কোণে। আজ কোনো জাদুর ছোঁয়ায় এমন বাংময় হয়ে উঠল। সঙ্গের গাইডও তখন বলে চলেছে, রাজা যদবীর চাঁদ নিজের চেষ্টায় গড়ে তুলেছিলেন নাদাউন এস্টেট। তার বীরত্বে মুগ্ধ হয়ে ব্রিটিশ এম্পায়ার স্যার উপাধি দিয়েছিলেন। রাজা অনিরুদ্ধ রাজত্ব করতেন পাথিয়ার অর্থাৎ আজকের পালামপুরে। মহারাজ রঞ্জিত সিং এর সাপোর্ট পেয়েছিলেন তিনি। বলতে বলতে এগিয়ে যায় সে আরেকটি ছবির দিকে। ওই যে দেখছেন, ওই পটে মহারাজা রঞ্জিত সিং এর সাথে রাজা সংসার চন্দ্রের চিত্র। 1809 সালে জ্বালামুখীর সন্ধি হবার দিন এই পট আঁকা হয়েছিল। শতাব্দী প্রাচীন কাংড়া ফোর্টের শেষ বড় যুদ্ধ হয়েছিল প্রায় 200 বছর আগে। রাজা সংসার চন্দ্র আর নেপাল রাজের সেনাপতি অমর সিং থাপার মধ্যে। কহলুর অর্থাৎ আজকের বিলাসপুর অঞ্চল নিয়ে উভয় পক্ষের বিবাদের কারণে হয়েছিল সেই ভয়ানক জঙ্গ। মহারাজা রঞ্জিত সিং এর নেতৃত্বে সেই জঙ্গে জিতেছিলেন সংসার চন্দ্র। তারপর তিনি পরিবার নিয়ে এই দুর্গ ছেড়ে চলে গিয়েছিলেন হামিরপুর। আজ সেখানে মিলিটারি একাডেমি গড়ে উঠেছে। 1843 সালের পর দুর্গ ব্রিটিশরা অধিকার করে। ততদিন রঞ্জিত সিং এর তত্ত্বাবধানে ছিল এই দুর্গ। 1905 সালে প্রচন্ড ভূমিকম্পে প্রচুর ক্ষয়ক্ষতি হলেও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আবার রেস্টোর করা সম্ভব হয়েছে এই দুর্গকে। কিছুক্ষণ নীরবতার পর সে বলল, সময়ের সাথে সবকিছুর পরিবর্তন হয়ে গিয়েছে। সেই রাজা রাজ পরিবারের অতুল ধনসম্পদ আর কিছুই নেই। রয়ে গিয়েছে এইসব অবিনশ্বর চিত্রকলা, তাদের পৃষ্ঠপোষকতা আর কৃতিত্বের প্রমাণ। অসাধারণ এক উপস্থাপনার পর হাততালির ঝড় বয়ে গেল সমবেত টুরিস্টের মধ্যে। শুধু ঝাপসা চোখে নির্বাক হয়ে মিউজিয়ামের এক কোণে দাঁড়িয়ে রইল বিখ্যাত গ্রাফিক্স ডিজাইনার মোহর সিং ঠাকুর। আজ ধর্মশালা থেকে পালামপুরের দিকে ছুটে চলেছিল তার গাড়ি। কাংড়া ভ্যালি মিনিয়েচার পেন্টিং এর উপর এক গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্টের দায়িত্ব নিয়ে দিল্লি থেকে হিমাচল প্রদেশে এসেছে সে। এবারের ট্যুরে সঙ্গে আছে তার পরিবার, বাবা, মা আর ভাই হিমাংশু। মায়ের বহুদিনের জ্বালা দেবী মন্দির দর্শনের ইচ্ছা পূর্ণ হবার অপ্রত্যাশিত এই সুযোগ হাতছাড়া করতে চায়নি মোহর। হঠাৎই পথে এই প্রাচীন দুর্গের সামনে এক অজানা আকর্ষণে নেমে পড়েছিল সে। এগিয়ে গিয়েছিল সেই দিকে। ইয়ে কাংড়া ফোর্ট হ্যায়, বহুত পুরানা কিলা, পিছন থেকে বলে উঠেছিল কেউ। ফিরে দেখেছিল তাকে ঘিরে টুরিস্টদের ভিড়। মনে হয় কোনো ডেমনস্ট্রেশন চলছে। কৌতূহলী হয়ে তাদের সঙ্গ নিয়েছিল মোহর। দি, তুমি ঠিক আছো? তার দেরি দেখে মিউজিয়ামের সামনে দিয়ে দৌড়ে আস্তে আস্তে জিজ্ঞাসা করে হিমাংশু। হাওয়ায় তার মাথার চুল এলোমেলো হয়ে যাচ্ছে। আমি ঠিক আছি, চিন্তা করিস না। একে সামলে হিমাংশুর চুলটা ঠিক করে দিতে দিতে বলে মোহর, ও দি, এক্সেলেন্ট ভিউ। হাতের ক্যামেরা জুম করে বলে ওঠে হিমাংশু, বাট অ্যালাস, এখনই ফোর্ট বন্ধ হয়ে যাবে। সামান্য থেমে বলে সে, ফিরে চলো। আর কতক্ষণ থাকবে এখানে? হ্যাঁ, সময় হয়েছে, এবার ফিরে চল। পথের ধার থেকে কিছু নুড়ি পাথর তুলে নেয় মোহর। আপন মনে বলে ওঠে, আমি জানি রুদ্র, তুমি এখানেই খুব কাছেই আছো। তাই তো এভাবে ফিরিয়ে নিলে আমাকে অতীত থেকে। তোমার অনন্ত পথের বাধা হব না কখনোই। শুধু সংগ্রহ করে নিয়ে যাচ্ছি এখানকার স্মৃতি, তোমার পদচিহ্ন, সারা জীবন কাছে রেখে দেওয়ার জন্য। কথা শেষ করতে পারে না সে। জয়ন্তী কালিকা মন্দিরের দিকে একবার তাকিয়ে লুকোনো চোখের জল মুছে নিয়ে ধীর পায়ে এগিয়ে যায় গাড়ির দিকে। ফটোগ্রাফি শেষ করে দৌড়ে এসে তার হাত ধরে হিমাংশু। পথের ধারে হাওয়ায় ঢেউ খেলে যায় বুনো ঘাসের কোলে। টুরিস্টদের ভিড়ে আরো একজন দামি সানগ্লাস সামান্য নামিয়ে মুছে নেয় চোখের জল। মুখে তার ফুটে ওঠে সেই চিরপরিচিত রহস্যময় হাসি। সবার পাশ কাটিয়ে সে গিয়ে দাঁড়ায় পাহাড়ের বিপরীতে সেই ক্লিফ টপের সামনে। মোহর সিং ঠাকুরের গাড়ি এগিয়ে চলে
পালামপুরের দিকে। দূরে নীল আকাশে পাহাড়ের বুক ছেড়ে উড়ে যায় একা সোনালি ডানার চিল।